আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি চমৎকার জৈব যৌগের ওয়ান শট ক্লাসে। আজকে আমরা জৈব যৌগের ওয়ান শট এমসিকিউ দেখার চেষ্টা করব। অর্থাৎ এক ক্লাসের মাধ্যমে জৈব যৌগ থেকে যত ধরনের এমসিকিউ আসে সব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। মেইনলি এই এমসিকিউগুলো সব বোর্ডে আসা এমসিকিউ, এবং আমি এই এমসিকিউগুলো এমনভাবে বাছাই করছি যাতে তোমাদের এই একটা ক্লাসের মাধ্যমে জৈব যৌগের সব প্রয়োজনীয় টাইপের এমসিকিউ কভার হয়ে যায়। আমি যখন একটা এমসিকিউ তোমাকে আজকে ক্লাসে সলভ করাবো, তখন ওই এমসিকিউ রিলেটেড বাকি ইনফরমেশন, ওই এমসিকিউ রিলেটেড অন্যান্য ক্যাটাগরির যে সমস্ত এমসিকিউগুলো আছে সবগুলাই আমি তোমাকে এই ক্লাসের মাধ্যমে দেখা দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আগে আমাদের 22টা টপিকের ক্লাসটা করে আসো, তাহলে ওই 22টা টপিকের ক্লাসের বেসিকগুলা এই ক্লাসে দেখবা একদম হিউজ পরিমাণে কাজে লাগবে। ওই ক্লাসে আমি যা যেভাবে শেখাইছি প্রত্যেকটা জিনিস দেখবা এখানে অনেক অনেক কাজে লাগতেছে। সো চলো এই জার্নিটা শুরু করা যাক। আমাকে জানি একটু সোলা মুরগির মতো দেখাচ্ছে, কিন্তু আমার একটু অ্যালার্জি অনেক বেশি আছে। করোনার টিকা নেওয়ার পর থেকে আমি অ্যালার্জিতে আক্রান্ত হয়েছি। আগে কখনো আমার অ্যালার্জি ছিল না। সো কোনো একটু খাবারের উল্টাপাল্টা হইলেই অ্যালার্জিক রিয়াকশান হয়। সো রিসেন্ট অ্যালার্জিক রিয়াকশানে আমার এই সাইডগুলো সব লাল হয়ে গেছে, এবং এগুলো অনেক চুলকা ছিল। সেই জন্য দাড়ি কেটে ফেলছি, কেটে একদম সোলা মুরগির মতো হয়ে গেছি। সো তোমরা ক্লাসগুলো এনজয় করো ইনশাল্লাহ। আশা করবো যে তোমরা বেস্ট একটা সাপোর্ট পাবা মিল্টন ভাইয়ের থেকে। মিল্টন ভাইয়ের চ্যানেলে তোমাদের ব্যাচের জন্য প্রতিদিন একটা বা দুইটা করে ক্লাস আসবে। কোন ক্লাসগুলো আগে দরকার সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবা, তাহলে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি প্রায়োরিটি সেট করব। আরেকটা কাজ করবা, এই ক্লাসগুলো তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা, সাজেস্ট করবা, তাহলেই আমরা অনেক বেশি মানুষজন একসাথে এই ক্লাসগুলো করতে পারবো। সো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের এমসিকিউ যেগুলো আমি তোমাদের করাবো এগুলো সবই মেইন বই থেকে নেয়া, মেইন বই থেকে বোর্ডে আসা এমসিকিউগুলো নেয়া। দেখো, আমি আমার বিগত 6 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে মেইন বইয়ের যে এমসিকিউগুলো আছে এর বাইরে থেকে এমসিকিউ বোর্ড পরীক্ষাতে আসে না, ইভেন অ্যাডমিশন টেস্টেও আসে না। অ্যাডমিশন টেস্টেও মেইন বই থেকে এমসিকিউ তুলে দেয় ঘুরে ফিরে প্রতি বছর। সো মেইন বইয়ের এমসিকিউগুলো তুমি যদি ভালো করে করতে পারো তাহলে খুবই ভালো হয়। এখন মেইন বইয়ে অনেক এমসিকিউ আছে, তার ভিতর থেকে আমি 90টা মতো এমন গুরুত্বপূর্ণ এমসিকিউ এই ক্লাসে সলভ করাই দিচ্ছি, যেই 90টার মাধ্যমে বাকিগুলো তুমি এমনিই পারবা। সো এই 90টা ভালো করে শিখো। যদি পারো তাহলে মেইন বইয়ের বাকি সবগুলো ভালো করে শিখে ফেলো, আর যদি না পারো তাহলে শুধু এই 90টা প্র্যাকটিস করো। তুমি জৈব যৌগ থেকে যে 8-9টা এমসিকিউ পাবা, সে 8-9টা এমসিকিউ এই একটা ক্লাস করলে তুমি কমন পাবা, এই গ্যারান্টি মিল্টন ভাইয়া তোমাকে দিচ্ছে। কেমন? সো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে বলছে যে জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত। এমসিকিউটা দেখে খুবই সহজ এমসিকিউ মনে হচ্ছে, বাট এমসিকিউটা চলে আসে, এই জন্য আমি এটা প্রথমেই রাখছি। দেখো, জৈব যৌগের অণুসমূহ যদি আমরা দেখি, আমরা জানি যে CH4 মিথেন এটা একটা জৈব যৌগ। আমরা জানি, যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে অন্য একটা যে কোনো একটা জৈব যৌগ RCHO অ্যালডিহাইড, RCOR কিটোন, এগুলো সব জৈব যৌগ। এখানে তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, এখানে যে বন্ধন আছে এই বন্ধন কিন্তু সবাই সমযোজী বন্ধনে গঠিত আছে। একটা কার্বনের 4 হাতে 4টা হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করছে। এই জায়গায় তুমি যদি খেয়াল করে দেখো, এই কার্বনের এক হাতে 2টা হাত, মানে 2 হাতে একটা অক্সিজেন, 1 হাতে হাইড্রোজেন, 1 হাতে আর আছে। এখানে যে বন্ধন সবাই সমযোজী বন্ধন। সো জৈব যৌগে যা কিছু তৈরি হয় সবাই কি সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়। তাহলে এখানে কারেক্ট আনসার আসবে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে সমযোজী বন্ধন। সো আশা করি প্রথম এমসিকিউ যেটা ক্লিয়ার হয়েছে। এটা দেখো যশোর বোর্ড 17তে আসছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা বলছে যে নিচের কোন যৌগে কার্বন পরমাণু sp2 সংকরণ দেখায়। sp2 সংকরণ, খেয়াল করো এই জায়গাতে আমরা sp2 সংকরণের কথা বলতেছি। সো কার্বন পরমাণু sp2 সংকরণ কখন দেখাবে? তো আমরা জৈব যৌগে যখন জৈব যৌগ নিয়ে কাজ করব, জৈব যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাবো, কার্বন কার্বন ডাবল বন্ড দেখতে পারবো, কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পারবো। এই 3 ধরনের বন্ধনে কে কোন ধরনের সংকরণ দেখায়, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা অনায়াসে এখানে আইডেন্টিফাই করতে পারবো। কিভাবে? খেয়াল করো, এখানে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তখন কার্বনের বাকি 3টা হাত খালি,
অর্থাৎ এই কার্বন, যে কোনো একটা কার্বন যদি নাও, এই কার্বনের হাতে 4টা হাত আছে, খেয়াল করো 4টা হাত মানে 4টা সিগমা বন্ধন। খেয়াল করো তো 4টা হাত মানে কি 4টা সিগমা বন্ধন। তো এই জায়গাতে যদি 4টা সিগমা বন্ধন থাকে তাহলে আমরা জানি সংকরণ নির্ণয়ের জন্য স্টেরিক নাম্বার ইকুয়ালস টু সিগমা বন্ধন সংখ্যা এবং লন পেয়ার ইলেকট্রন সংখ্যা। তো সিগমা বন্ধন 4, লন পেয়ার ইলেকট্রন 0 এই কার্বনের জন্য। দেখো সিগমা বন্ধন 1 2 3 4, লন পেয়ার 0। তাহলে এখানে আমরা স্টেরিক নাম্বার 4 পাই, তার মানে আমরা sp3 সংকরণ পাচ্ছি। সো আমরা প্রথম যেই সংকরণটা পাই, দেখো সিঙ্গেল বন্ডের জন্য sp3 সংকরণ, সিঙ্গেল বন্ডের জন্য কি সংকরণ? sp3 সংকরণ। এবার যখন তুমি সিঙ্গেল বন্ড থেকে ডাবল বন্ডে যাবা, তাহলে খেয়াল করো এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, একটা পাই। তো আমরা জানি পাই বন্ধন সংকরণে অংশগ্রহণ করে না। তার মানে এইটার জন্য স্টেরিক নাম্বার কত হবে? এইটার জন্য স্টেরিক নাম্বার, খেয়াল করে দেখো, এটার জন্য স্টেরিক নাম্বার 3 হবে তোমার সিগমা বন্ধন সংখ্যা, লন পেয়ার 0। পাই বন্ধন যে, সে তো সংকরণে অংশগ্রহণ করে না, তাহলে এখানে আমরা স্টেরিক নাম্বার পাবো 3 মানে হচ্ছে sp2। তার মানে এইটার জন্য যখন আমরা ডাবল বন্ড নিচ্ছি তখন সংকরণ আসে হচ্ছে sp2। তো আমাদের এখানে বলছে sp2 সংকরণ কখন ঘটে। sp2 সংকরণ জিজ্ঞেস করা মানেই আমাদের এখানে কি ডাবল বন্ড। তাহলে এখানে আমরা খুঁজবো ডাবল বন্ড কোথায় আছে। সো খেয়াল করো এই জায়গায় আমাদের ডাবল বন্ড আছে, তার মানে এ হচ্ছে আমাদের sp2 সংকরণ দেয়। খেয়াল করে দেখো এই জায়গাতে এই কার্বনের দিকে তাকাও, এই কার্বনে এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে হাইড্রোজেন, আরেক হাতে ডাবল বন্ড আছে। সো এইটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা পাই। তাহলে 3টা সিগমা বন্ধন মানে হচ্ছে sp2 সংকরায়ন। তার মানে ডি নাম্বারটা কারেক্ট আনসার হয়। এবার আমি তোমাকে, যাতে তুমি ভালো করো এবং যে কোনো প্রশ্ন পারো সেজন্য আরেকটু বেসিক দেখিয়ে দিই। এখানে আরো একটা হাইড্রোজেন আছে, তো এখানে খেয়াল করো একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, 2টা পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন একটা, দুইটা সিগমা বন্ধন মানে হচ্ছে এই সংকরণটা sp সংকরায়ন। তাহলে যখনই ত্রিবন্ধন থাকবে তখন sp, যখন দ্বিবন্ধন থাকবে তখন sp2, যখন সিঙ্গেল বন্ধন থাকবে তখন sp3 সংকরায়ন দেয়। এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। বুঝতে পারছো কিনা? সিম্পল জিনিস, জাস্ট এইটা থেকে একটা এমসিকিউ তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক হাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, কমন পাওয়ার সম্ভাবনা অনেক হাই। সো এটা মাথায় রাখতে হবে। পারবো না? অবশ্যই পারবো। তোমরা আমার স্টুডেন্ট না, তোমরা আমার ভাই বোন, তোমরা অবশ্যই পারবা। ভালো করে প্র্যাকটিস করবো, আমার সাথে পারবা। ওকে, পরের এমসিকিউ বলছে দেখো, কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। এবার তোমাকে জানতে হবে কার্বনিল মূলক মানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এই মূলকটা কার্বন ডাবল বন্ড অক্সিজেন। সো কার্বন ডাবল বন্ড অক্সিজেন হইলে খেয়াল করো এই জায়গাতে কার্বনের 2 হাত খালি থাকে আর এক হাতে ডাবল বন্ড অক্সিজেন থাকে, এটাকে বলে কার্বনিল মূলক। এটা আসলে কি কি তৈরি করতে পারে? এটা অ্যালডিহাইড তৈরি করতে পারে, এইটা কিটোন তৈরি করতে পারে, তাই না? এইটা হচ্ছে কার্বনিল মূলক, অ্যালডিহাইড কিটোন তৈরি করে। এখন কার্বনিল মূলকের ক্ষেত্রে এখানে হাইব্রিডাইজেশন কি হবে এইটা আমরা যাচাই বাছাই করব কিভাবে। দেখো এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা পাই বন্ড। তাহলে এই সিগমা পাই দিয়ে হাইব্রিডাইজেশন কেমনে নির্ণয় করে? দেখো হাইব্রিডাইজেশনের স্টেরিক নাম্বার কনসেপ্ট অনুযায়ী তোমার সিগমা বন্ধন সংখ্যা প্লাস লন পেয়ার ইলেকট্রন সংখ্যা এটা কাউন্ট করতে হয়। তো এখানে দেখো সিগমা বন্ধন আসে 1টা 2টা 3টা, পাই বন্ধন যেটা, এটা আমরা সংকরণে অংশগ্রহণ করে না, এটা আমরা নিব না। লন পেয়ার ইলেকট্রন নাই, 0। তার মানে এখানে আমরা 3 পাচ্ছি। 3 পাওয়া মানে হচ্ছে sp2 সংকরায়ন। কি সংকরায়ন? sp2। তাহলে এখান থেকে আমরা দাগাইতে পারবো sp2 সংকরায়ন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোনটা? sp2। ক্লিয়ার হয়েছে? একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউ বলছে যে আমাদের এখানে খেয়াল করো, আমাদের এখানে NH4CNO, এটা থেকে বন্ড NH2CONH2 এই ধরনের একটা বিক্রিয়া যদি দেয়, এটা কোন ধরনের বিক্রিয়া জিজ্ঞেস করছে। সো খেয়াল করো এই জায়গাতে NH4CNO যে যৌগটা আছে এইটাকে জাস্ট আণবিক সংকেত একই রেখে গাঠনিক সংকেতের পার্থক্য তৈরি করা হয়েছে। এই আণবিক সংকেত একই রেখে গাঠনিক সংকেতের পার্থক্য কেমনে তৈরি করছি? NH2CO NH2 এটাতে রূপান্তর করছি। সো দেখো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, এই প্রক্রিয়াকে কি সমানতা বলে না? এরা পরস্পরের সমানতা এবং পরস্পরের সমানতা তৈরি করার যে প্রসেস, আমরা সেই প্রসেসকে বলি হচ্ছে সমানুকরণ। তাহলে ইউরিয়ার সমানুকরণ বিক্রিয়া এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড আর এটা হচ্ছে ইউরিয়া।
এটা অ্যামোনিয়াম সায়ানাইড, এটা হচ্ছে ইউরিয়া। অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া তৈরির এই যে বিক্রিয়া, এইটাকে বলে হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। এটাকে কি বলে? সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণের মাধ্যমে আমরা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়াতে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। পারবো কিনা? খুব চমৎকার একটি বিক্রিয়া, এটা আমরা পারবো। পরের কোশ্চেন বলছে দেখো, নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ? অ্যালিফেটিক, অ্যালিফেটিক কথাটার মানে কি? দেখো আমরা দুইটা কথা মাথায় রাখবো, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে হচ্ছে বেনজিন টাইপের যৌগ, তাই না? রিং থাকবে। অ্যারোমেটিক কথাটার মানে হচ্ছে বেনজিন টাইপের যৌগ, মানে হচ্ছে রিং থাকবে এবং কনজুগেশন থাকবে। বেনজিনের মতো রিং থাকবে এবং সিঙ্গেল ডাবল কনজুগেশন থাকবে, অর্থাৎ হাকেল তথ্য মানবে। আর অ্যালিফেটিক মানে হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন টাইপের কিছু একটা হবে, বা বদ্ধ শিকল হইলেও সেখানে রিং থাকবে না বা কনজুগেশন থাকবে না। তো আমরা এখানে একটু দেখি, খেয়াল করো, আমাদের এখানে অ্যানিলিন একটা যৌগ দেয়া আছে। এখানে যদি খেয়াল করে দেখি, অ্যানিলিন একটা যৌগ দেয়া আছে, টলুইন একটা যৌগ দেয়া আছে, ফেনল একটা যৌগ দেয়া আছে। অ্যানিলিন মানে হচ্ছে বেনজিনের উপর NH2, তার মানে কি? এটা কি? এটা হচ্ছে অ্যারোমেটিক না? অ্যারোমেটিক। টলুইন মানে হচ্ছে বেনজিনের উপর OH, এটাও কি? এটাও আমার অ্যারোমেটিক। ফেনল মানে টলুইন মানে হচ্ছে বেনজিনের উপর CH3, টলুইন। ফেনল মানে হচ্ছে বেনজিনের উপর OH। তাহলে দেখো তো, এটা 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 তিনটাই আমার অ্যারোমেটিক না? তাহলে একমাত্র ইথিলিন অক্সাইড যেটা আছে এটা হচ্ছে আমার অ্যালিফেটিক, ইথিলিন অক্সাইড। সো ইথিলিন অক্সাইডটা এটা হচ্ছে তোমার সাইক্লিক যৌগ। সাইক্লিক ইথিলিন অক্সাইডটা কিভাবে লেখা যায়? সাইক্লিক যৌগ। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা অক্সিজেন, এদের মাঝখানে এভাবে বন্ড তৈরি হয়। এবার এই সাইডে আমরা দুইটা হাইড্রোজেন দিই, এই সাইডে আমরা দুইটা হাইড্রোজেন দিই, দ্যাট ইজ ইথিলিন অক্সাইড। এটা একটা সাইক্লিক যৌগ যেটা অ্যালিফেটিক। সাইক্লিক যৌগটা কি? অ্যালিফেটিক যৌগ। তাহলে আমরা এভাবে দাগায় ফেললাম, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ আসার মতো, হ্যাঁ, মাথায় রাখো। ওকে, পরের MCQতে চলো। বলছে কোনটি ক্যাটেশন ধর্ম প্রকাশ করে? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি MCQ, যেটা জৈব যৌগেই একমাত্র তুমি পাবা, এবং এই MCQ তুমি পৃথিবীতে একবারই দেখবা। ক্যাটেশন ধর্ম প্রকাশ করে হচ্ছে কে? কার্বন। কার্বন ক্যাটেশন ধর্ম প্রকাশ করে মানে কি? ক্যাটেশন কথাটার মানে হচ্ছে বহুরূপিতা। বহুরূপিতা। এই যে জৈব যৌগে এত এত যৌগ, খেয়াল করে দেখবা, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ফসফরাস আছে, কিন্তু ফসফরাস দিয়ে হাজার হাজার কম্পাউন্ড নাই, মানে যৌগ নাই, হাজার হাজার বিক্রিয়াও নাই। আবার ফসফরাস দিয়ে হাজার হাজার বিক্রিয়াও নাই, আবার তুমি অক্সিজেন দিয়ে হাজার হাজার বিক্রিয়া পাবা না, কিন্তু কার্বন দিয়ে হাজার হাজার বিক্রিয়া পাবা। এর কারণ কি? কার্বনের বহুরূপিতা। কার্বন বহুরূপী দেখায় বা বহুরূপী ধর্ম প্রকাশ করে, এক এক সময় এক এক ধরনের বৈশিষ্ট্য দেখায়। এই জিনিসটাকে ক্যাটেশন বলে। কার্বনের 4টা হাত থাকে, এবং আমরা ক্যাটেশন ধর্ম বলতেই কার্বনকে বুঝবো। কাকে বুঝবো? কার্বনকে বুঝবো। সো যখনই আমাদের কথাটা আসবে হচ্ছে ক্যাটেশন ধর্ম, তখন আমরা বুঝবো কাকে? কার্বনকে। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? ক্যাটেশন ধর্ম মানেই কার্বন। আশা করি এটা মাথায় রাখতে পারবো। পরে বলছে দেখো, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটি MCQ। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? 4টা বন্ধন দৈর্ঘ্য আমাদের মাথায় রাখা লাগবে। প্রথম হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। মাথায় রাখবো, সব সময় এটা মাথায় রাখবো। এবার অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন, এইটার ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, এইটার ক্ষেত্রে আমার বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। মুখস্থ করতে হবে। এই 4টার ভিতর থেকে একটা আসবে, আমার কথা বিশ্বাস করো, 4টার ভিতর থেকে তুমি একটা পাবাই। সো এটা মাথায় রেখে তোমাকে আগাতে হবে। এবার কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে, তাহলে তার বন্ধন দৈর্ঘ্য 0.120 ন্যানোমিটার। আচ্ছা, আর যদি কখনো বেনজিন বলয় থাকে, বেনজিন বলয়ে যে কার্বন কার্বন বন্ধন আছে না, এর বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.139 ন্যানোমিটার। এই যে 4টা ইনফরমেশন আমি দিলাম, এই 4টা ইনফরমেশনের ভিতর থেকে একটা আমাদের এখানে দাগাইতে পারতে হবে। তাহলে এখান থেকে এই অংশটা আমার বেনজিন বলয়ের জন্য, তাহলে বেনজিনের জন্য কারেক্ট কোনটা? এটা। পারবো কিনা? বেনজিনের জন্য কারেক্ট কোনটা? এটা। সো আশা করি এই ব্যাপারটা আমাদের একদম 100% ক্লিয়ার হয়েছে যে বেনজিনের। সো এই পর্যন্ত আমাদের হয়তো ক্লিয়ার। চলো আমরা পরের অংশে যাই। পরের অংশে দেখো, বলছে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? বিষম চাকরিক মানে হচ্ছে, বিষম চাকরিক মানে হচ্ছে চক্রের ভিতরে কোন একটা বিষম যৌগ থাকবে। বিষম কথাটার দিকে খেয়াল রাখতে হবে। এখন বিষম যৌগ কারা? দেখো, যদি কখনো চক্রের ভিতরে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, মানে বেনজিন চক্র টাইপ যে চক্র আছে, চক্রের ভিতর নাইট্রোজেন, অক্সিজেন, সালফার দেখো, তার মানে ধরে নিতে হবে এটা বিষম চাকরিক যৌগ।
সো যেমন হচ্ছে দেখো এখানে যদি খেয়াল করো, এই যে চক্রের ভিতরে দেখো অক্সিজেন ঢুকে গেছে, বাকিগুলা কিন্তু চক্রের ভিতরে কিছুই নাই, কিন্তু এখানে চক্রের ভিতরে অক্সিজেন ঢুকে গেছে। এইটা হচ্ছে আমাদের বিষম চাকরিক যৌগ। তো বিষম চাকরিক যৌগ বেশ কয়েকটা আছে, যে কয়টা আমাদের নাম মুখস্থ করতে হয়, যেমন হচ্ছে থায়োফিন, তারপর হচ্ছে বেশ কয়েকটা আছে, পিরিডিন, থায়োফিন, তারপরে থায়োল। এই তিনটা যেগুলো আছে এগুলার উদাহরণই আসে চক্রের ভিতরে কখনো নাইট্রোজেন ঢুকে, কখনো সালফার ঢুকে, কখনো হচ্ছে অক্সিজেন ঢুকে। সো এই যে চক্রের ভিতরে যদি কখনো নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ঢুকে, তাহলে তুমি দাগাবাকি বিষম চাকরিক যৌগ, শেষ। তাহলে বিষম চাকরিক বলা মানেই চক্রের ভিতরে এই তিনটা যৌগ ঢুকে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন বলছে দেখো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি CH3 CH2, খেয়াল করো এই জায়গাতে আমরা যদি একটু তাকাই, CH3 CH2 CHCl বন্ড CHO যৌগটির ইউপ্যাক নামকরণ করো। তো এই যে যৌগ, এই যৌগটার ইউপ্যাক নাম কিভাবে করব? এই জায়গায় দেখো অ্যালডিহাইড মূলক আছে, সো মূলক যেদিকে থাকে সেদিক থেকে নাম্বারিং করতে হয়। অ্যালডিহাইড মূলক যেহেতু আছে এদিক থেকে নাম্বারিং হবে। তাহলে এইটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। তাহলে 4টা কার্বন থাকলে আমরা সেটাকে বিউট লিখতে পারি। তাহলে আমাদের মেইন ওয়ার্ড কি হবে? বিউট, তাই না? বিউট হবে হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, বা সোজা কথা আমরা বিউট লিখতে পারি। ওকে, এখন দেখো বিউট লেখার আগে আমরা আগে একটু প্রিফিক্সে দেখি। 2 নাম্বার কার্বনে ক্লোরো আছে না? তাহলে আমরা 2 ক্লোরো বিউটানাল 1 লিখতে পারি না? 2 ক্লোরো বিউটানাল 1, বা 1 নম্বরে যখন আমাদের মূলক থাকবে তখন সেটাকে ন্যাল নাও লিখতে পারো। তাহলে দেখেন দেখো 2 ক্লোরো বিউটানাল, এইটা লেখা যায়। কি লেখা যায়? 2 ক্লোরো বিউটানাল। সো ক্লিয়ার হয়েছে? 2 ক্লোরো বিউটানাল কেন হলো? কারণ যেদিক থেকে অ্যালডিহাইড মূলক আছে ওদিক থেকে নাম্বারিং করব, নাম্বারিং করে 2 নাম্বার কার্বনে ক্লোরিন পাচ্ছি, সো এখানে আমরা 2 ক্লোরো লিখতে পাচ্ছি, 2 ক্লোরো বিউটানাল। ক্লিয়ার? ওকে, গ্রেট। পরে আসো, পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউতে যদি যাই, পরে বলছে দেখো CH3 CH2 CHBr এটাকে সোডিয়াম এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। তো এইটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে দেখো, CH3 CH2 এই যে Br আছে এর সাথে এখানে আমরা যখনই সোডিয়াম বিক্রিয়া করাবো তখন যেটা ঘটবে, এইটার সাথে 2 মোল আর এটার সাথে 2 মোল এসে এই সোডিয়াম এখান থেকে ব্রোমিন বের করে নিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে 2 মোল। আর এই অংশটুকু 2 বার রিপিট হবে, রিপিট হয়ে বসে যাবে। প্রথমে একবার এটা বসবে, তারপর আবার একবার এটা বসবে। তাহলে কিভাবে বসবে? CH3 CH2 CH2 একবার বসলো, তারপরে দেখো আবার বসবে CH2 CH2 CH3। তার মানে আমি দেখেই বুঝতে পারছি যখন শুষ্ক ইথারের উপস্থিতিতে সোডিয়াম নিব তখন এই সোডিয়াম এখান থেকে ব্রোমিন বের করে নিয়ে এই অংশটাকে 2 বার রিপিট করাবে। অর্থাৎ কার্বন সংখ্যা যদি 3 ভিজিবল থাকে ডাবল হয়ে যাবে, 6 ভিজিবল থাকলে ডাবল হয়ে যাবে। তাহলে 3 ভিজিবল যদি হয় এর ডাবল কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয়। কি প্রস্তুত হয়? অ্যালকেন। তাহলে এখানে আমরা যেহেতু 3 দেখতেছি তাহলে ডাবল হচ্ছে 6 মানে হেক্স থেকে কি তৈরি হবে? হেক্সেন তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে হেক্সেন পাবো হচ্ছে কারেক্ট আনসার। কোনটা? হেক্সেন পাবো হচ্ছে আমরা এখানে কারেক্ট আনসার। তো দ্যাটস দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো কি হইলো? আবার যদি আমরা একটু বলি, তাহলে আমরা এটা হচ্ছে উডস বিক্রিয়া দেখতেছি। উডস বিক্রিয়ায় সোডিয়াম থাকে, সোডিয়াম আমাদের এখান থেকে ব্রোমিনকে বের করে নিয়ে চলে যায়, দিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। এবার এই অংশে যে অ্যালকাইল গ্রুপ থাকে এ ডাবল হয়ে যায়। তো কার্বন সংখ্যা বৃদ্ধি করার বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা হ্রাস করার বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি সোডা লাইম দিয়ে কার্বন সংখ্যা হ্রাস করতে পারো, আর উডস বিক্রিয়ার মাধ্যমে তুমি কি বৃদ্ধি করতে পারো। সো এটা হচ্ছে বৃদ্ধি করার বিক্রিয়া। ওকে, সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছো। এবার বলছে দেখো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাই কি ঘটবে এটা আমাদের একটু দেখতে হবে। এই বিক্রিয়াটাই দেখো, আমরা এখানে CH3 CH2 এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করব। তো এইটা আসলে কোন নিয়ম অনুযায়ী হবে? এটা মার্কোনিকভের নিয়ম অনুযায়ী হবে। কেন? কারণ দেখো এটা একটা অপ্রতিসম অ্যালকিন, আর এটা দেখো একটা অপ্রতিসম বিকারক। তো একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যদি বিক্রিয়া করে তাহলে আমাদের বিক্রিয়ার নিয়ম কি? আমি আগের ক্লাসে শেখাইছি, তেলা মাথায় তেল দেয়া। অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও, মানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে প্লাস আয়ন দাও। তো হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে হাইড্রোজেন প্লাস আর ব্রোমিন হচ্ছে মাইনাস। সো হাইড্রোজেন বেশি আছে এই জায়গায়। তার মানে খেয়াল করে দেখো CH3 CH বন্ড CH2 এই অংশে হাইড্রোজেন যেহেতু বেশি আছে এখানে আমার বসবে হচ্ছে হাইড্রোজেন, যেখানে হাইড্রোজেন কম আছে এখানে বসবে হচ্ছে ব্রোমিন। এই 2 অংশের বিক্রিয়া করে আমরা এই অংশটা পাচ্ছি। এখন দেখো তো এইটা একটা অ্যালকেন, কিন্তু
2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, এটা একটা অ্যালকেন, কিন্তু কি আছে 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, তার এখানে আমরা 2 ব্রোমো প্রোপেন লিখতে পারবো। ঠিক আছে, তো এটাকে কি বলতে পারবো, দেখো 2 ব্রোমো প্রোপেন, এইটা হবে আমাদের এখানে কারেক্ট আনসার। বুঝতে পারছো কি করলাম, 2 ব্রোমো প্রোপেন। তাহলে আমরা এইটা বেসিক্যালি ঘটালাম কি, আমরা এই বিক্রিয়াটা দেখে বুঝে নিলাম যেটা মার্কোনিকভ নীতি অনুসারে হবে, এবং মার্কোনিকভ নীতি অনুসারে যৌগ তৈরি করে তারপর এটার যে নাম আছে সেই নামের দিকে চলে গেলাম। দ্যাটস ইট, এইটুকুই সিম্পল একটা জিনিস। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো এই জায়গাতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, খেয়াল করো এই জায়গাতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। অ্যালকাইল হ্যালাইডটা কি, CH3 CH2 CH2 Cl, অ্যালকাইল হ্যালাইড। এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব অ্যালকোহলিক মিডিয়ামে। তো খেয়াল করো অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মিডিয়ামে দিবা, তখনই অ্যালকোহলিক মিডিয়াম দেখলেই তোমাকে মাথায় রাখতে হবে এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। কি ঘটবে, অপসারণ বিক্রিয়া ঘটবে, অপসারণ। অ্যালকোহলিক মিডিয়াম মানে অপসারণ, আর অ্যাকোয়াস হওয়া মানে প্রতিস্থাপন। অ্যাকোয়াস হলে প্রতিস্থাপন, আর অ্যালকোহলিক হলে অপসারণ। তাহলে যেহেতু এটা অ্যালকোহলিক, তাহলে এখানে কি বিক্রিয়া ঘটবে, অপসারণ বিক্রিয়া ঘটবে। এখন অপসারণ মানে কি হবে, খেয়াল করো এই জায়গা থেকে ক্লোরিন অপসারণ ঘটবে, আর ঠিক তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ ঘটবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হয়ে যাবে। তাহলে এইটা আর এইটা যদি অপসারিত হয়, খেয়াল করো CH3 CH ডাবল বন্ড CH2 এটা তৈরি হয়, CH3 CH ডাবল বন্ড CH2 এটা তৈরি হয়। তাহলে এই যে অপসারণ বিক্রিয়া ঘটলো, খেয়াল করো এই যে অপসারণ বিক্রিয়া ঘটলো CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি তৈরি হলো, একটা অ্যালকিন তৈরি করলো। কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে হচ্ছে প্রোপিন। তাহলে আমাদের যৌগটার নাম হলো কি, প্রোপিন। বুঝতে পারছো, সিম্পল একটা জিনিস, জাস্ট মাথায় রাখতে হবে। আগের ক্লাসগুলোতে এই বেসিক দেখাইছি। পরে বলছে দেখো এই যে আমাদের এখানে একটা যৌগ, এটার ইউপ্যাক নাম কি। তো খেয়াল করবো আমাদের এখানে ডাবল বন্ড আছে, এই জায়গাতে গ্রুপের দিকে যদি তাকাই এখানে ডাবল বন্ড আছে, এখানে পার্শ্ব শিকল আছে, এখানে আমার অ্যালকোহল আছে। সো এই জায়গায় যেহেতু অ্যালকোহল আছে, অ্যালকোহল হচ্ছে আমার কার্যকরী মূলক, এখান থেকে নাম্বারিং করতে হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার খেয়াল করে দেখো 2 নাম্বার যে কার্বন, সেই 2 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল মিথাইল গ্রুপ আছে, আবার 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। তাহলে আমরা এখানে 2 মিথাইল 2 ইন এবার 1 অল বলতে পারি। তাহলে দেখো এখানে যেহেতু টোটাল কার্বন সংখ্যা আমার 3টা, প্রধান শিকলে কার্বন সংখ্যা ওটা 3টা, তাহলে প্রোপ হবে। তাহলে খেয়াল করো 2 মিথাইল আমরা লিখতে পারি 2 মিথাইল। এবার খেয়াল করো এবার 1 প্রোপিন 3 অল, এটা হবে না, আমার 1 অল হবে। সো খেয়াল করো এইটাকে 2 মিথাইল আগে বললাম আমরা, 2 মিথাইল আগে বললাম, তারপর 2 ভিনাইল মানে এই যে অংশটা আছে না, এই অংশটা হচ্ছে আমার ভিনাইল যৌগ, এই অংশটাকে ভিনাইল যৌগ বলা যায়। CH2 ডাবল বন্ড CH, কখনো যদি আমি এরকম ফরম্যাট পাই সেটাকে ভিনাইল যৌগ বলে। তাহলে 2 মিথাইল 2 ভিনাইল প্রোপিন 1 অল, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এইটা আমরা কারেক্ট আনসার হিসেবে লিখতে পারবো, কারণ 3 অল কখনোই সম্ভব না, 3 অল কখনোই সম্ভব না। বুঝতে পারছো? সো 2 মিথাইল 2 ভিনাইল প্রোপিন 2 ভিনাইল প্রোপিন 1 অল, এইটা লিখতে পারবো। ওকে গ্রেট। পরের এমসিকিউ আসো। বলছে দেখো অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা কয়টা। অ্যানিলিন যৌগটার দিকে আগে আমরা তাকাই, একটা অ্যানিলিন যৌগ লিখি। তো অ্যানিলিন মানে হচ্ছে বেনজিন বলয়ে, খেয়াল করো বেনজিন বলয়ে NH2 থাকবে, NH2। তাহলে এই বেনজিন বলয়ে NH2 থাকলে এখানে আমাদের খুঁজতে হবে সিগমা বন্ধন সংখ্যা কয়টা। তো এখানে আমার এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল, এখানে ডাবল, এখানে সিঙ্গেল, এখানে ডাবল। এবার দেখো প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কর্নার একটা করে হাইড্রোজেন থাকলেই সে 4 হাত ফিল আপ করে। এবার আমরা এখানে সিগমা বন্ধন সংখ্যা কাউন্ট করব। তো এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা, এখানে একটা, 3টা, এখানে একটা 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এখানে একটা 8টা, এখানে একটা 9টা, এখানে একটা 10টা, এখানে একটা 11, এখানে একটা 12, এখানে একটা 13, এখানে একটা 14। তো টোটাল মিলে তুমি যদি সিগমা বন্ধন কাউন্ট করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। সো টোটাল মিলে তুমি অ্যানিলিনকে ভেঙে এইভাবে কাউন্ট করলে 14টা বন্ধন পাও, সিগমা বন্ধন। পাই বন্ধন কয়টা পাচ্ছ, দেখো পাই বন্ধন 1টা 2টা 3টাই পাচ্ছ, অনলি 3টা হচ্ছে পাই বন্ধন আর 14টা সিগমা বন্ধন। ওকে, পরে বলছে দেখো নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য। একই সমগোত্রীয় শ্রেণী মানে আমার দেখতে হবে, যেমন দেখো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গায় যদি খেয়াল করি, এটা হচ্ছে ইথেন, ইথেন মানে অ্যালকেন,
এটা মিথেন, মিথেন মানেও অ্যালকেন। এটা প্রোপিন, মানে এই দুইটা সিঙ্গেল বন্ড, এইটা ডাবল বন্ড, তাহলে সেম সমগোত্রীয় শ্রেণী হচ্ছে না। দেখো এইটা এটা হচ্ছে ইথিন প্রোপিন, ডাবল বন্ড, এটাও ডাবল, এটাও ডাবল, এইটা দেখো সিঙ্গেল, এইটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এইটাও সিঙ্গেল, দেখো এটা সিঙ্গেল, ইথেন প্রোপেন বিউটেন। তার মানে এরা সমগোত্রীয় শ্রেণীর, কারণ কি সবাই অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? এরা সবাই অ্যালকেন শ্রেণীর অন্তর্ভুক্ত, দ্যাটস ওয়াই এরা সবাই হচ্ছে আমার সেম। ক্লিয়ার? সো এইভাবে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বা আমরা এইভাবে বুঝে বুঝে দাগাবো। পরের কোশ্চেন বলছে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কার্যকরীমূলক কোনটা? 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক, 2 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা প্রথমে অ্যালকোহলের জন্য OH নিলাম, পাশে একটা কার্বন নিলাম। এবার 2 ডিগ্রি অ্যালকোহল মানে এই কার্বনের দুইটা হাতে দুইটা আর থাকবে, এক হাতে হাইড্রোজেন থাকবে, এইটাকে বলা হয় 2 ডিগ্রি অ্যালকোহল। এখন যখন তুমি এই 2 ডিগ্রি অ্যালকোহল ইয়াতে দেখবা, এই জায়গাতে দেখবা এই আরগুলা না দিয়ে ফাঁকা রাখা থাকতে পারে, আরগুলা না দিয়ে ফাঁকা রাখা থাকতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি আরগুলা না দিয়ে ফাঁকা রাখা আছে কোথায়। দেখো সিম্পল, আমরা OH নিছি, পাশে এখানে দেখো CH এক হাতে একটা আছে, তাহলে হইল না 2 ডিগ্রি অ্যালকোহল। এইটা দেখো OH নিছি, পাশে কার্বন, একটা হাইড্রোজেন, একটা ফাঁকা হাত, একটা ফাঁকা হাত, মানে এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল। দ্যাটস ইট। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছি, কাঙ্ক্ষিত 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, গ্রেট। পরে আসো, পরে বলছে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকিন, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n। সো এখানে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, এইটা, দ্যাটস ইট। এইটা হচ্ছে আমার অ্যালকিনের সাধারণ সংকেত। গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো CH3CN অণুতে সিগমা এবং পাই বন্ধন কাউন্ট করো। তো আগে আমরা এই স্ট্রাকচারটা একটু দেখব। CH3CN, CH3CN এ দেখো কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন লিখলাম। এবার দেখো কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন লিখলাম। এবার এখানে যদি আমরা সিগমা পাই দেখি, একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা। এখানে দেখো দুইটা ডাবল বন্ড আছে, এটা হচ্ছে 2 পাই। তাহলে এখানে আমরা সিগমা বন্ধন কাউন্ট করলে 1 2 3 4 5, তাহলে 5 সিগমা পাইলাম। আর পাই পাইলাম কয়টা? পাই পাইলাম হচ্ছে 2টা। তাহলে এখান থেকে 5 সিগমা 2 পাই, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারছো? সো 5 সিগমা 2 পাই, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কোনটি? দেখো এটা খুব চমৎকার একটি কোশ্চেন, এটা সবাই ভুল করে, এই জন্য এটা খুবই চমৎকার। দেখো প্রথমে অ্যানহাইড্রাইডের সংকেত তোমাকে জানতে হবে। ইথানোয়িক অ্যানহাইড্রাইড বলছে না, অ্যানহাইড্রাইডের সংকেত জানতে হবে। অ্যানহাইড্রাইডের সংকেত হচ্ছে COOCO, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডে এই সাইডে একটা হাত আছে, এই সাইডে একটা হাত আছে। সো COOCO, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড। আবার বলি COOCO, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড। এবার যখনই আমাকে বলছে ইথানোয়িক, তখন আমার দেখতে হবে 2 কার্বন বিশিষ্ট। তার মানে এই সাইডে আমি একটা মিথাইল মূলক নিব, এই সাইডে একটা মিথাইল মূলক নিব। 2টা মিথাইল মূলক নিলে দেখো আমার ইথ চলে আসছে, মানে ইথানোয়িক আসছে। এই টোটাল মিলেই হচ্ছে আমার ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তার মানে এই মাঝখানের অংশটুকু আমার অ্যানহাইড্রাইডকে সার্ভ করতেছে, আর পাশের এই 2টা কার্বন আমার ইথ বা ইথানোয়িক এই অংশটাকে সার্ভ করতেছে। তাহলে ইথানোয়িক অ্যানহাইড্রাইড পাইলাম কিনা? ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে এখানে খেয়াল করে দেখো CH3CO, আমরা এটা যদি দেখার চেষ্টা করি CH3COOCO, এই অংশটা যদি একটু খেয়াল করো, এই জায়গায় দেখো OCOCO, 2 সাইডে আমরা দেখতে পেলাম। এবার এই সাইডে দেখো CH3CH3। সো এইটা আমরা মিলাই নাও ইথানোয়িক অ্যানহাইড্রাইড হচ্ছে কিনা। আমি ঠিক যেভাবে দেখালাম ওভাবেই তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। গ্রেট। পরের কোশ্চেন বলছে দেখো নিচের কোনটি মূলক সময়ের মধ্যে অগ্রগণ্য ক্রম? সো অগ্রগণ্য ক্রমের একটা ছক আছে, সেই ছকটা জানতে হয়। সবার উপরে থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এরপরে থাকে হচ্ছে অ্যাসিডের কয়েকটা জাতক। অ্যাসিডের জাতক কারা আছে? যেমন CONH2, তারপর হচ্ছে COX, এই টাইপের অ্যাসিডের জাতক থাকে 4টা। বুঝতে পারছো? অ্যাসিডের 4টা জাতক থাকে, তারপরে আমার অন্যান্য গ্রুপগুলা থাকে। তো সবার উপরে থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের তোমার অগ্রগণ্য ক্রম যেহেতু সবার উপরে, এই জন্য দেখো আমরা সবসময় খুঁজবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের অগ্রগণ্যটা কত বেশি। সো কার্বক্সিলিক অ্যাসিডের অগ্রগণ্যতা যেহেতু সবচেয়ে বেশি, এইটা পাইলে আমরা দাগাই দিব ঠাস করে। কার্বক্সিলিক অ্যাসিডের অগ্রগণ্যতা যেহেতু সবচেয়ে বেশি, এটা পাইলে আমরা ঠাস করে দাগাই দিব। তাহলে অগ্রগণ্য ক্রম মানে হচ্ছে
কোন কার্যকরী মূলকের সক্রিয়তা কত বেশি সেটা। তো কার্বক্সিলিক অ্যাসিডের ভিতর COOH যেহেতু সবচেয়ে বেশি, এটা আমরা দাগাবো। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কি। অ্যামাইড হচ্ছে CONH2, দ্যাট ইজ কল্ড অ্যামাইড। আবার বলি CONH2, এটা হচ্ছে অ্যামাইড। মুখস্থ রাখতে হবে, এটা খুবই আসে। অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, সরি এটা অ্যাসিড অ্যামাইড, এটাও আসে অ্যাসিড অ্যামাইড, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। আর অ্যামাইড হচ্ছে শুধু NH2, বন্ড NH2, এইটা হচ্ছে অ্যামাইড। তাহলে খেয়াল করো, বন্ড NH2 যেই পার্টটা আছে এটা হচ্ছে আমার অ্যামাইডের কার্যকরী মূলক, আর CONH2 এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। পরে বলছে দেখো নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি। নাইট্রাইল বা সায়ানাইড একই কথা, বুঝতে পারছো? নাইট্রাইল বা সায়ানাইড একই কথা। C≡N, এইটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড। সো দেখো এই যে CN, এইটা হচ্ছে আমার নাইট্রাইল, এইটা হচ্ছে আমার নাইট্রাইল। সো নাইট্রাইলে যদি কখনো বলে তখন হচ্ছে C≡N, বুঝতে পারছো? ওকে, সো নাইট্রাইল বা সায়ানাইড, C≡N, এটাও আমাদের মনে রাখার মতো একটা জিনিস। এবার বলছে দেখো নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত। নাইট্রোসো মূলক মানে হচ্ছে N, খেয়াল করো নাইট্রোসো মূলক মানে হচ্ছে N≡O। যদি কখনো এইটা থাকে তখন এটাকে নাইট্রোসো মূলক বলে। সো এখান থেকে N≡O, এই যে মূলকটা আছে এইটাকে বলছি আমরা নাইট্রোসো মূলক, বুঝতে পারছো? নাইট্রোসো মূলক। সো আমাদের এই অংশগুলো ভালো করে মনে রাখতে হবে, পারবো না? এই অংশগুলো ভালো করে মনে রাখতে হবে। নাইট্রাইল, আইসোনাইট্রাইল, নাইট্রোসো। ওকে, গ্রেট। সো আমার আসলে আমরা পরের এমসিকিউটাতে যাই। বলছে কোন যৌগটিতে পাই বন্ধন আছে। এখানে দেখো কোন যৌগটিতে পাই বন্ধন আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো ইথেনে কোনো ডাবল বন্ধন নাই, পাই বন্ধন নাই। তারপরে মিথানলে অক্সিজেন আছে, সো পাই বন্ধন নাই। তারপর ক্লোরোফর্মের সঙ্গে আছে CH, Cl3, এখানেও কোনো ডাবল বন্ধন নাই, পাই বন্ধন নাই। কিন্তু বেনজিনে আমাদের পাই বন্ধন আছে, কারণ কি বেনজিনে ডাবল বন্ধন বিদ্যমান, তো যেখানে ডাবল বন্ধন বিদ্যমান সেখানে পাই বন্ধন আছে, তাহলে দ্য কারেক্ট অ্যান্সার ইজ বেনজিন। ওকে, পরের কোশ্চেন বলছে দেখো প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে। প্রোপানন কোন ধরনের সমানতা প্রদর্শন করে। সো প্রোপানন খেয়াল করো CH3COCH3, এইটা হচ্ছে আমার প্রোপাননের সংকেত। সো প্রোপাননের ক্ষেত্রে যেটা হয় খেয়াল করে যদি আমরা একটু দেখি, তো এই সাইডে দেখো এই যে কিটোনের যে পাশের যে কার্বন আছে আলফা কার্বন, সেই কার্বনে আলফা হাইড্রোজেন থাকার কারণে এই হাইড্রোজেন উপরে উঠে যে CH3 C≡OH ডাবল বন্ড CH2 এইটা তৈরি করে, C≡OH ডাবল বন্ড CH2 এটা তৈরি করে। তাহলে যখন এটা তৈরি করে এই অংশটা হইলো কি বলতো আমার এটা অ্যালকোহল আর এটা অ্যালকিন না, এটাকে বলা হচ্ছে ইনল যৌগ। তো কিটোন থেকে ইনল যৌগ হওয়ার এই সমানতা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা, যেটাকে আমি বলি হচ্ছে আগের ক্লাসে শেখাইছিলাম টগ মানে কি টটোমারিজম, গতিশীল কার্যকরীমূলক। তাহলে এইটা মেইনলি আমার টটোমারিতা দেখায়, কি দেখায়? টটোমারিতা দেখায়, মেইনলি কি দেখায়? টটোমারিতা। বুঝতে পারলাম কিনা? খেয়াল করো, আমি আবারও একবার বলি যে যখনই আমি প্রোপাননের কথা বলছি প্রোপাননটা আগে লিখে ফেললাম, লেখার পরে তারপরে আমি দেখলাম যে প্রোপাননের CO এর পাশে আমার CH3 মূলক আছে। দ্যাট মিনস এখান থেকে একটা হাইড্রোজেন কিটোন মূলকে এসে উপরে OH আর নিচে ডাবল বন্ড তৈরি করবে। সো উপরে আমার OH তৈরি করলো, নিচে আমার ডাবল বন্ড তৈরি করলো, তার মানে এখানে আমার কি তৈরি করলো দেখো তো? টটোমারিতা তৈরি করলো, টটোমারিতা। বুঝতে পারছো? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, টটোমারিতা কিভাবে পাইলাম সেটা ক্লিয়ার হয়েছে। পরে আসো বলছে যে হেক্সিন 3, খেয়াল করো হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে। হেক্সিন 3, তো আমরা এখানে হেক্সিন মানে 6টা কার্বন, তাই না? 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন। এখন এই 6টা কার্বনের যে কোনো এক সাইড থেকে নাম্বারিং করে 3 নাম্বার কার্বনে অ্যালকিন বা ডাবল বন্ড আসবে। তাহলে দেখি তো 1 2 3 নাম্বার যে কার্বন সেখানে আমি যদি ডাবল বন্ড নিই, এবার এইটা হচ্ছে আমার হেক্সিন 3, বাকিগুলোতে সিঙ্গেল বন্ড, এবার সিঙ্গেল বন্ড হওয়ার পরে এই জায়গায় যেহেতু হেক্সিন 3, এই হেক্সিন 3 কি ধরনের সমানতা প্রদর্শন করবে সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। সো এই জায়গাতে হেক্সিন অ্যালকিন, তো এখানে ডাবল বন্ড না, এখানে ট্রিপল বন্ড না, এখানে ডাবল বন্ড আসবে। তো এখানে আমরা ডাবল বন্ড দিলাম, ডাবল বন্ড দিলে খেয়াল করো এই সাইডে একটা হাইড্রোজেন আসে, এই সাইডে একটা হাইড্রোজেন আসে। তো আমরা জানি
কার্বন কার্বন ডাবল বন্ড থাকার মানে হচ্ছে এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকার মানে হচ্ছে এখানে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করার একটা ব্যাপার আছে। তাহলে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করার প্রথম শর্ত কার্বন কার্বন ডাবল বন্ড হইতে হবে। এরপরে তার বাকি যেই দুইটা হাত, সেই দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। দেখো এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে এইটা আছে, তাহলে এইটার এটা ভিন্ন ভিন্ন জিনিস। এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে এইটা আছে, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে দেখে আমরা বুঝতে পারছি এটা আলোক এই তোমার হচ্ছে যে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা দেখাবে। এইটা কি ছিল? এটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস ট্রান্স সমানুতা শর্ত। আমি ওয়ার্ড একটু ভুল বলছি, আলোক সক্রিয় বলছে, আলোক সক্রিয় না। আলোক সক্রিয় দেখায় হচ্ছে যখন তোমার কাইরাল কার্বন থাকে তখন হচ্ছে আলোক সক্রিয় দেখায়। সেটা তো কাইরাল কার্বন না, দ্যাট মিনস এটা আমার সিস ট্রান্স সমানুতা দেখাবে। কাইরাল কার্বন না, এটা সিস ট্রান্স সমানুতা দেখাবে। সো এখানে আমরা যেই সমানুতা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি হচ্ছে সিস ট্রান্স সমানুতা। গ্রেট, এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, পরে আসো। পরে বলছে দেখো এই যে যৌগটা এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে, কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। এই যে যৌগটা এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে। এখানে আমরা দেখতেই পাচ্ছি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে দৃশ্যমান। কার্বন কার্বন ডাবল বন্ড থাকার পরে এখানে দেখো এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে মিথাইল, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ। এক হাতে হাইড্রোজেন এক হাতে মিথাইল, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ। তার মানে এ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, যেটাকে আমরা সিস ট্রান্সও বলতে পারি। বুঝতে পারছো? সেই আগের ক্লাসে যেই শর্তগুলো আমরা শিখছিলাম সেগুলো এখন এখানে কাজে দিচ্ছে না? কাজে দিচ্ছে। এমনি এমনি কিন্তু শেখায়নি, কাজে দিবে বলেই শেখাইছি। বুঝতে পারছো? পরে আসো, নিচের কোনটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় হইতে গেলে কি হবে? সেখানে আমাদের কাইরাল কার্বন থাকতে হবে, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে, তাহলে সে আলোক সক্রিয় সমানুতা দেখাবে। তো আমরা এখানে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখো আমাদের বিউটানল 2 আছে, বিউটানল 1 আছে, প্রোপানল 2 আছে, 2 মিথাইল প্রোপানল 2 আছে। এর ভিতর মাথায় রাখবো বিউটানল 2 আমাদের আলোক সক্রিয় সমানুতা দেখায়। কিভাবে? দেখো বিউটানল 2 এর জন্য আমরা চারটা কার্বন নিলাম, চারটা কার্বন নিলাম। এবার বিউটানল 2 মানে সেকেন্ড কার্বনে আমাদের OH আছে, তাহলে বাকি যেই কার্বনগুলা এই কার্বনগুলা নর্মালি ফিল আপ আছে। তাহলে এই জায়গাতে দেখো CH3 পাইছি, এই জায়গাতে দেখো একটা হাইড্রোজেন পাচ্ছি, এই জায়গায় দেখো খেয়াল করলে দেখবে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন আসবে। এবার দেখো তো এই বিউটানল 2 এর এই কার্বনটা কাইরাল কার্বন কিনা? উত্তর হচ্ছে ইয়েস। এই জায়গাতে দেখো একটা ভিন্ন জিনিস, এখানে একটা ভিন্ন জিনিস, এখানে একটা ভিন্ন জিনিস, এখানে দেখো একটা ভিন্ন জিনিস। তাহলে একটা কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস হওয়ার কারণে বিউটানল 2 আমার কাইরাল কার্বন দেখায়, মানে সে আলোক সক্রিয়। সব সময় মাথায় রাখবো বিউটানল 2 আলোক সক্রিয় দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনে বিউটানল 2ই থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% কেসে অপশনে তোমার বিউটানল 2ই থাকবে। সো বিউটানল 2 এইটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। গ্রেট। পরে কোশ্চেন বলছে দেখো বিউটিন 2 প্রদর্শন করে কোনটি? বিউটিন 2। তো আমরা একটু বিউটিন 2 লেখার চেষ্টা করি। 1 2 3 4। এবার বিউট চারটা নিছি, বিউটিন 2 মানে সেকেন্ড কার্বনে অ্যালকিন থাকবে, তার মানে এখানে ডাবল বন্ড থাকবে। ওকে গ্রেট। এবার এই সাইডে বন্ড নিলাম, এই সাইডে বন্ড নিলাম, এখানে আমার তিনটা হাইড্রোজেন, এখানে আমার তিনটা হাইড্রোজেন। তাহলে এইটা ফিল আপ করবে একটা হাইড্রোজেন দিয়ে, এটা ফিল আপ করবে একটা হাইড্রোজেন দিয়ে। দেখো তো আবারও সেই কার্বন কার্বন ডাবল বন্ড, এবং শুধু কার্বন কার্বন ডাবল বন্ড না, এই কার্বনের বাকি হাতে একটাতে হাইড্রোজেন একটাতে CH3, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। একটাতে হাইড্রোজেন একটাতে CH3, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে এইটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে বা সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে। শর্ত অনুযায়ী মিলছে কিনা? মিলছে, সিম্পল জিনিস, মিলছে। তাহলে এইটা আমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শন করলো। তো জ্যামিতিক সমানুতা প্রদর্শনের যে শর্ত তোমাকে আমি শিখিয়েছিলাম সেটার সাথে মিল পাচ্ছ কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মিল পাচ্ছ? গ্রেট, মিলে গেছে। পরে আসো, বলছে ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি প্রকারের সমাণু? ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি প্রকারের সমাণু? সো ডাইমিথাইল ইথার এবং ইথানলের ক্ষেত্রে খেয়াল করো CH3 CH2 OH, দ্যাট ইজ ইথানল। এখন এই ইথানলকে আমি ডাইমিথাইল ইথারে কনভার্ট করতে পারবো কিভাবে? এই ও কে মাঝখানে নিয়ে আনবো, CH3 ও CH3, দ্যাট ইজ ডাইমিথাইল ইথার। এদিকে একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, মাঝখানে অক্সিজেন। সো দেখো দ্যাট ইজ ইথানল, দ্যাট ইজ ডাইমিথাইল ইথার। তো খেয়াল করো তো এখানে কার্যকরী মূলক পরিবর্তন হয়ে গেল না? একবার অ্যালকোহল ছিল আমার কার্যকরী মূলক, একবার ইথার হলো আমার কার্যকরী মূলক। তাহলে অ্যালকোহল থেকে ইথার এই দুইয়ের পরিবর্তনকে আমরা কার্যকরী মূলক সমানুতা বলতে পারি।
কি ধরনের সমানতা? কার্যকরী মূলক সমানতা। যেহেতু কার্যকরী মূলকের পরিবর্তন হয়েছে, সো আমরা এখানে বলতে পারি কার্যকরী মূলক সমানতা। তাহলে এই জায়গাতে আমাদের পরিবর্তন দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম এটা কার্যকরী মূলক সমানতা। ক্লিয়ার তো? ওকে, গ্রেট। এই পর্যন্ত আসো। পরের এমসিকিউ বলছে, দেখো বলছে গ্লুকোজের অণুতে কয়টি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন আছে? সো আমাদের মাথায় রাখতে হবে গ্লুকোজের টোটাল কার্বন সংখ্যা C6H12O6 না, C6H12O6 এর ভিতরে এই কার্বন সংখ্যা এভাবে থাকে, হ্যাঁ, 1 2 3 4। উপরে এক সাইডে CH2 থাকে, CHO থাকে, আরেক সাইডে হচ্ছে CH2OH থাকে। সো এই দুইটা আমার কাইরাল কার্বন দেখায় না। মাঝখানে যেই চারটা থাকে, হ্যাঁ, মাঝখানে যেই চারটা থাকে এরা সবাই কাইরাল কার্বন। তাহলে আমাদের গ্লুকোজ অণুতে 4টা কার্বন হচ্ছে কাইরাল কার্বন। মাথায় রাখবো আমরা, একটা গ্লুকোজ অণুতে কাইরাল কার্বন সংখ্যা 4টা। এটা মুখস্থ বোঝাও যায়, এভাবে তুমি বুঝে এটা বের করতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট বলে দিলাম যে মাঝখানে এই 4টা, উপরের নিচে এটা থাকে। সো এইগুলো হচ্ছে আমার কাইরাল কার্বন। গ্রেট। পরে কোশ্চেন বলছে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? সো এখানে যেই যৌগ কটা আছে এর ভিতর কোনটাতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে সেটা আমাকে বের করতে হবে। সো 2টি খুঁজতে হবে। দেখো 2টি আমরা খুঁজবো, কিভাবে খুঁজবো? এখানে দেখো এই যে বিউটেন 2,3 ডায়ল, এইটা সবসময় মাথায় রাখবা 2টা দিবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। 1 2 3 4, 2,3 ডায়ল মানে এখানে একটা OH থাকবে, এখানে একটা OH থাকবে, 2 3, 2 এবং 3 নাম্বার কার্বনে। বাকি হাতগুলা কি হবে? সিঙ্গেল বন্ড দিয়ে ফিল আপ হবে। তাহলে এখানে CH3, এখানে CH3 পাইলাম। এবার দেখো এই হাতে হাইড্রোজেন পাচ্ছি, এই হাতে হাইড্রোজেন পাচ্ছি। এবার যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি, দেখো এইটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন জিনিস, এই টোটালটা একটা ভিন্ন জিনিস। তার মানে মাঝখানের কার্বন একটা কাইরাল কার্বন। এদিকে দেখো এটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন জিনিস, এটা একটা ভিন্ন জিনিস, এই টোটালটা একটা ভিন্ন জিনিস। তার মানে এই কার্বনটাও কাইরাল কার্বন। তার মানে বিউটেন 2,3 ডায়ল যে যৌগটা আছে এইটা আমার সব সময়ই একাধিক কাইরাল কার্বন দেখায়। বিউটেন 2,3 ডায়ল যে যৌগটা আছে এটা সবসময় আমার একাধিক কাইরাল কার্বন দেখায়। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? ওকে, গ্রেট। সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় খুবই ভালো কথা। পরের এমসিকিউতে আসি। বলছে টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি? টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি? সো টটোমারিতা বা টটোমারিজম মানে কি? আমি বলছিলাম টটোমারিতা দেখানোর শর্ত হচ্ছে টগ, টতে টটোমারিতা, গতে গতিশীল। তো এখানে আমার অবশ্যই কিটোন থাকতে হবে এবং পাশের কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, তাহলে আমার টটোমারিতা বা টটোমারিজম দেখাবে। অবশ্যই কিটোন মূলক থাকতে হবে এবং পাশের কার্বনে তোমার হাইড্রোজেন থাকতে হবে। তো এখানে খেয়াল করো, এটা হচ্ছে বিউটানন, এটা হচ্ছে প্রোপিন, এটা প্রোপানল, এটা প্রোপানোইক অ্যাসিড। তাহলে কিটোন কেবলমাত্র বিউটানন না, কিটোন কেবলমাত্র হচ্ছে বিউটানন। তাহলে বিউটানন যদি কিটোন হয় CH3 CH2 CO CH3, এটাই তো সেই আমার বিউটানন। তাহলে এইটা কেবলমাত্র টটোমারিতা দেখায়। এইটা থেকে আমরা টটোমারিজম পাবো, কারণ কি পাশের কার্বনের হাইড্রোজেন এখানে উঠে এসে কিটো ইনল সমাণু প্রদর্শন করবে। বুঝতে পারছো? সো কিটোন আমাদের টটোমারিতা দেখাবে। ওখানে দেখো 4টা অপশনের ভিতর শুধুমাত্র বিউটানন হচ্ছে কিটোন মূলক দেয়, তাহলে বিউটানন হচ্ছে আমার টটোমারিতা দেখায়। ওকে, পরে বলছে দেখো এই যে যৌগটা আছে CH3CO CH3 এর টটোমার নিজের কোনটি? টটোমার মানে হচ্ছে এই পাশের কার্বন থেকে হাইড্রোজেন এখানে উঠে আসবে, হাইড্রোজেন এখানে উঠে এসে OH বানাবে, ডাবল বন্ড CH2 বানাবে। তাহলে এটাই হচ্ছে আমার টটোমার। খেয়াল করবো আমরা এখানে OH এবং পাশের কার্বনের CH কোথায় আছে? এই যে দেখো C নাম্বার অপশনে আছে। C নাম্বার অপশন মিলছে কিনা দেখো তো, একটু মিলাও তো। পাশের কার্বন থেকে OH উপরে উঠে গেছে এবং পাশে ডাবল বন্ড তৈরি হয়েছে। তার মানে এইটা আমার সেই কাঙ্ক্ষিত টটোমার দেখাচ্ছে। টটোমার আগেই বলছি, টটোমার মানে হচ্ছে গ মনে রাখবো, টতে টটোমার, গতে গতিশীল। যারা এই শর্টকাটগুলা আমি আগের ক্লাসে দেখাইছি, আগের 1 শট 22টা টপিকের ক্লাসে দেখাইছি, ওইটা করো নাই, তারা একটু ওইটা করবা, তাহলে আমার কথাগুলো বুঝতে তোমার আরো বেশি সুবিধা হবে। কেন এখনো করো নাই? করে আসো, যাও এখনই করে আসো। ওকে, পরের এমসিকিউ বলছে দেখো এই যে যৌগটা এখানে কয়টি সমাণু সম্ভব? যৌগটার দিকে আগে খেয়াল করব। যৌগটা একটা দেখো বেনজিন,
C6H4 বেনজিন। সো বেনজিনের উপরে আমার মিথাইল মূলক আছে, বেনজিনের উপর আমার ক্লোরিন মূলক আছে। তাহলে বেনজিন মানে বেনজিনের উপর CH3 মানে টলুইন, টলুইনে দেখো একটা প্রতিস্থাপক আছে, এ অর্থ পজিশনে বসতে পারে, এ মেটা পজিশনে বসতে পারে, এ প্যারা পজিশনে বসতে পারে। তার মানে এখানে দেখো তিনটা সমাণু সম্ভব, বুঝতে পারছো? সেখানে আমাদের তিনটা সমাণু সম্ভব। যখনই আমার বেনজিনের উপর দুইটা প্রতিস্থাপক থাকবে তখন তিনটা সমাণু সম্ভব। আজান দিচ্ছে, আমরা আজানে একটা ব্রেক নিব, তারপরে হচ্ছে যে আবার ক্লাসটি শুট করব। সো চলো আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউতে আমাদের কি আছে? 36 নম্বর এমসিকিউ বলছে ক্লোরালের সংকেত কোনটি? ক্লোরাল। তো এখানে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়েকটা জিনিস কি খেয়াল করো। প্রথমে আমাদের এই যে প্রথম যে এমসিকিউর প্রথম যে অপশনটা আছে COCl2, এইটার একটা আলাদা নাম আছে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। সো আমাদের ফসজিন গ্যাসের সংকেত কি? এইটা আসে, এটা আসে। এবার দেখো এই যে বি নাম্বার যে অপশনটা আছে CCl3NO2, CCl3NO2 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এইটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। তো আমাদের কখনো কখনো অপশনে বলে যে নিচের কোনটি ক্লোরোপিক্রিন, নিচের কোনটি ক্লোরোপিক্রিন। হ্যাঁ, সো এটা আসে। আরেকটা জিনিসও এভাবে বলে যে কোন জৈব যৌগে কোনো হাইড্রোজেন নেই। তো তখন আমাদের এইটা দেখলে তো আমরা জানতে পারি যে এই জৈব যৌগে হাইড্রোজেন নেই, বাট এই নাম দেখে কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে ক্লোরোপিক্রিন জৈব যৌগে হাইড্রোজেন নেই। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে ক্লোরোপিক্রিনের সংকেত হচ্ছে CCl3NO2 এবং ক্লোরোপিক্রিন জৈব যৌগে তোমার কোনো হাইড্রোজেন নেই। এই যে ক্লোরোপিক্রিন যেটার কথা বললাম এইটাকে টিয়ার গ্যাস বলে, টিয়ার গ্যাস। ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে টিয়ার গ্যাস বা বাংলায় হচ্ছে কাঁদুনে গ্যাস, কাঁদুনে গ্যাস। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই লাস্টে সি নাম্বার যে অপশনটা আছে এইটা হচ্ছে ক্লোরালের সংকেত। তাহলে ক্লোরালের সংকেত কোনটা? ক্লোরালের সংকেত হচ্ছে CCl3CHO, CCl3CHO যেটা, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লোরালের সংকেত CCl3CHO। মাথায় রাখবো CCl3CHO। তাহলে আমাদের যদি কখনো ক্লোরালের সংকেত চাই তখন আমরা দাগাবো হচ্ছে CCl3CHO। যদি আমাদের ক্লোরোপিক্রিনের সংকেত চাই তাহলে আমরা দাগাবো CCl3NO2। তাহলে CCl3NO2 এবং CCl3CHO বুঝতে পারছি। এবং আমাদের যদি ফসজিন গ্যাস চাই তখন আমরা COCl2 দাগাবো। এই তিনটা অপশন আমাদের মনে রাখতে হবে। তিনটার যে কোনোটা এমসিকিউতে দিয়ে দিতে পারে। আমি একটা তুলে দিছি, একটার ভিতরে তিনটা এমসিকিউ এর যাবতীয় ইনফরমেশন তোমাকে কিন্তু ক্লিয়ার করে দিলাম। সো মাথায় রাখবা, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ওকে, পরের কোশ্চেন চলো। বলছে কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে কোনটি? তো আমরা দেখছি কিটোইনল মানে কি? গতিশীল কার্যকরীমূলক সমানুতা, তাই না? সো গতিশীল কার্যকরীমূলক সমানুতা এটাই হচ্ছে আমাদের কিটোইনল সমানুতা বা টটোমারিজম। তাহলে এখানে আমাদের অবশ্যই আমরা জানি কিটোইনল সমানুতা দেখাইতে গেলে কিটোন থাকা লাগবে এবং কিটোনের পাশে যেই কার্বন সেখানে হাইড্রোজেনের উপস্থিতি থাকা লাগবে। তাহলে কিটোন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এইটা হচ্ছে প্রোপানল 1। প্রোপানল 1 মানে কি? এটা অ্যালকোহল। তারপরে দেখো পেন্টেন 2 ওন। এবার দেখো প্রোপানন মানে কি? এটা হচ্ছে কিটোন। মিথক্সি প্রোপেন এটা হচ্ছে অ্যালকেন। তাহলে খেয়াল করো তো এই যে প্রোপানন এইটা আমাদের কিটোন না? এটা হচ্ছে আমাদের কিটোন না? এবার কিটোনে আমাদের এটা তো প্রোপানন মানে 5 কার্বন বিশিষ্ট কিটোন। এখন কিটোন যদি আমি 5 কার্বন বিশিষ্ট বানাইতে যাই, কিটোনের সিও কি কখনো সাইডে হয় না? তাহলে আমাদের 2 কার্বন অলরেডি আমরা নিছি। তাহলে দেখো আরো 3টা কার্বন CH3 CH2 CH2, দ্যাট ইজ দ্য কিটোন। খেয়াল করো, দ্যাট ইজ দ্য কিটোন। তাহলে এই কিটোনটাকে এই অপশন এ যেটা, এই অপশন বি যেটা আছে মিথেন ইথেন প্রোপেন প্রোপানন, আচ্ছা 3 কার্বন বিশিষ্ট, তাহলে এই দুইটা হবে না, এইগুলা হবে না, আমাদের এখানে এই অপশন পর্যন্ত আসবে। তাহলে এইটাকে আমরা কিন্তু এই প্রোপাননটাকে আমরা কিন্তু কিটোইনল টটোমারিতায় রূপান্তর করতে পারবো। কারণ কি? এই জায়গা থেকে আমরা যদি অ্যালকেনকে এখানে তুলে দিই তাহলে CH3 C বন্ড OH ডাবল বন্ড CH2 এই সমানতা প্রদর্শন করে। তাহলে দেখো আমরা তোমার প্রোপানন যেটা আছে এইটা থেকে কিটোনে রূপান্তর করতে পারছি বা কিটোইনল সমানুতাতে রূপান্তর করতে পারছি। তাহলে যদি আমাদের বলে নিচের কোনটি কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে, বি নাম্বার আমরা কারেক্ট আনসার হিসেবে দাগাইলাম। ওকে গ্রেট। পরে বলছে দেখো নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল, মানে
আমাদের টারশিয়ারি অ্যালকোহল বলতে বোঝাচ্ছে OH থাকবে, তার পাশে কার্বন থাকবে, এই কার্বনের 3 হাতে 3টা R থাকবে অথবা 3 হাত খালি থাকবে, তাহলে সেটা হবে টারশিয়ারি অ্যালকোহল। তো আমরা এখানে দেখবো এমন কোন অ্যালকোহল আছে যেটার 3 হাতে 3টা R আছে। খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা খেয়াল করি, এইটা দেখে আমার মনে হবে এটা টারশিয়ারি অ্যালকোহল, বাট এটা কিন্তু ভুল, এটা টারশিয়ারি অ্যালকোহল না। কারণ এই যে কার্বন, এই কার্বনের 3 হাতে 3টা R, সাথে একটা H, তাহলে 4টা হাত, আরেক হাতে OH, তাহলে 5টা হাত হয়ে গেল না? একটা কার্বনের কি কখনো 5টা হাত হতে পারে? উত্তর হচ্ছে না, তাহলে এটা ভুল। এইটার দিকে যদি খেয়াল করো, এই কার্বন সাথে OH এবং দেখো 3 হাতে 3টা CH3 আছে, CH3 মানেই হচ্ছে R, তার মানে এইটা আমার সেই কাঙ্ক্ষিত টারশিয়ারি অ্যালকোহল। তাহলে টারশিয়ারি মানে হচ্ছে 3, টারশিয়ারি কথাটার মানে কি? টারশিয়ারি কথাটার মানে হচ্ছে 3, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, পরের এমসিকিউতে আসি। বলছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত ছিল কার্বন কার্বন ডাবল বন্ড হইতে হবে এবং এই কার্বনের যেই 2টা হাত আছে, এই 2টা হাতে 2টা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে, এই 2টা হাতে 2টা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে, এই সাইডে ভিন্ন ভিন্ন জিনিস, এই সাইডে ভিন্ন ভিন্ন জিনিস। এখন আমাদের খুঁজতে হবে কোনটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখানে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তাহলে সে তোমার জ্যামিতিক সমানতা দেখাতে পারে। এই সাইডে এই হাত আর এই হাতে ভিন্ন ভিন্ন জিনিস থাকলেও এই হাতে 2টা সেম জিনিস হয়ে গেছে, তাহলে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এই হাতে দেখো সেম জিনিস হয়ে গেছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এই হাতে দেখো সেম জিনিস হয়ে গেছে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এইটার এইটা 2টা ভিন্ন ভিন্ন জিনিস, এইটার এটা 2টা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। বুঝতে পারছো? তাহলে কি জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত? আমি আগেও দেখাইছি যে একই কার্বনের যে 2টা হাত, সেই হাতে সবসময় ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে, তাহলেই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। একই কার্বনের যে 2টা হাত, সেখানে 2টা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। ওকে, ক্লিয়ার? পরে বলছে দেখো বেনজিন বলয়ে 2টি প্রতিস্থাপক যুক্ত হলে কয়টি সমাণু যৌগ সম্ভব? তাহলে আমাদের কাছে ধরো একটা বেনজিন বলয় আছে, এটা একটা বেনজিন বলয়। এই বেনজিন বলয়ে আমরা যদি একটু খেয়াল করি, 2টি প্রতিস্থাপক মানে এখানে ধরো মিথাইল বসছে, তাহলে মিথাইল বসলে এটা হচ্ছে টলুইন। এখানে ধরো ক্লোরিন বসলো, তাহলে এখানে প্রতিস্থাপক 2টা। এখন এই ক্লোরিন অর্থ পজিশনে যেমন বসতে পারে, খেয়াল করো, এই ক্লোরিন অর্থ পজিশনে যেমন বসতে পারে, এই ক্লোরিন মেটা পজিশনে বসতে পারে, এই ক্লোরিন প্যারা পজিশনে বসতে পারে, এদিক দিয়ে বসালেও সেম হয়। তাহলে ক্লোরিনের এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। সো 3টা আলাদা আলাদা পজিশনে বসে সে টোটাল যৌগ গঠন করতে পারে আমাদের 3টা। টোটাল যৌগ কয়টা গঠন করতে পারে? 3টা। সো আমরা এখান থেকে দাগাবো হচ্ছে 3, মাথায় থাকে জানো, আমরা কয়টা যৌগ পাবো? 3টা যৌগ পাবো। সো আশা করি বুঝতে পারছি, যখনই আমাদের 2টা আলাদা আলাদা প্রতিস্থাপক হবে তখন আমি সেখানে 3টা পাবো হচ্ছে যৌগ। ওকে, এটা মুখস্থ রাখবা, এটা মনে রাখবা, এটা যেন কখনো ভুল না হয়। এবার বলছে দেখো কোনটি কার্বানায়ন? কার্বানায়ন কোনটি এটা আমার জিজ্ঞেস করছে, কোনটি কার্বানায়ন? তাহলে কার্বানায়ন মানে হচ্ছে অ্যানায়ন। দেখো 2টা জিনিস, একটা হচ্ছে কার্বানায়ন, কার্বানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন, অ্যানায়ন, হ্যাঁ, অ্যানায়ন থেকে আয়ন, নায়ন কথাটা আসছে অ্যানায়ন থেকে, তাহলে এটা আসছে নেগেটিভ আয়ন। আর এটা হচ্ছে কার্বোনিয়াম আয়ন বা পজিটিভ আয়ন, কার্বোনিয়াম আয়ন বা পজিটিভ আয়ন। তাহলে এখানে আমাদের নেগেটিভ আয়ন খুঁজতে হবে। দেখো এইটা পজিটিভ, তাহলে এটা তো কার্বানায়ন না। এইটা সিও, এই সিও এটাও হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ, এই সিও পজিটিভ, এনও প্লাস পজিটিভ, CH3 সামনে দেখো মাইনাস দেয়া আছে, এইটা হচ্ছে আমাদের এখানে একমাত্র নেগেটিভ। এই জায়গায় আমরা দেখে বুঝতে পারছি CH3 মাইনাসটা আমাদের একমাত্র নেগেটিভ, তাহলে কার্বানায়ন বলছে মানে নেগেটিভ আয়ন বলছে, CH3 আমাদের নেগেটিভ আয়ন হিসেবে কাজ করে। CH3 আমাদের এমন একটি মূলক, এটি CH3 মাইনাস হিসেবেও কাজ করে, আবার এটি CH3 প্লাস হিসেবেও কাজ করে, ডিপেন্ড করে আমি কি ধরনের যৌগের সাথে এই বিক্রিয়াটি করাচ্ছি। তাহলে এখানে আমাদের CH3 যেটা, এটা মাইনাস হিসেবে কাজ করছে। ওকে, পরে বলছে দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কথাটার মানে কি? ইলেকট্রোফাইল কথাটার মানে হচ্ছে সে ইলেকট্রন আকর্ষণ করে, ইলেকট্রন আকর্ষণ করে, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন আকর্ষী। সো একজন ইলেকট্রন আকর্ষী কখন হবে? যখন সে নিজে পজিটিভ। কেউ যদি নিজে পজিটিভ হয় তাহলে সে ইলেকট্রন আকর্ষী। আবার বলি, কেউ যদি নিজে পজিটিভ হয় তাহলে সে ইলেকট্রন আকর্ষী। তাহলে এখানে আমাদের পজিটিভ আয়ন খুঁজতে হবে। তো আমরা যদি এখানে ভালো করে খেয়াল করে দেখি, এইটার উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এ নেগেটিভ। এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এ নেগেটিভ। পানির ওপর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এ নেগেটিভ। এই জায়গাতে অ্যালুমিনিয়াম যেটা আছে এর ডি অরবিটাল ফাঁকা আছে, তাহলে এ পজিটিভ। তাহলে যারা ইলেকট্রোফাইল মানে নিজে পজিটিভ,
হয় সেখানে প্লাস আয়ন থাকবে অথবা সেখানে ডি বা পি অরবিটাল ফাঁকা থাকবে ইলেকট্রন নেয়ার জন্য। এখানে যেহেতু আমাদের ডি বা পি অরবিটাল ফাঁকা আছে, খেয়াল করো ডি বা পি অরবিটাল ফাঁকা আছে, ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে বাইরে থেকে ইলেকট্রন এসে এখানে বসতে পারবে, দ্যাটস ওয়াই ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে তার ইলেকট্রন নেয়ার জন্য জায়গা থাকতে হবে। আবার বলি, ইলেকট্রোফাইল মানে তার ইলেকট্রন নেয়ার জন্য জায়গা থাকতে হবে। মনে থাকবে, এটা আমি আগেও ক্লাসে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স শেখায় আসছি, সো এটা ইজিলি আমাদের বের করতে পারার কথা। পরে বলছে দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, তাহলে সে নিজে পজিটিভ হলে সে ইলেকট্রোফাইল, তাহলে নিজে পজিটিভ হইতে হবে অথবা তার ইলেকট্রন নেওয়ার জন্য ডি বা পি অরবিটাল ফাঁকা থাকতে হবে। তো এখানে এক জোড়া মুক্ত উজ্জ্বল ইলেকট্রন আছে, তাহলে সে ইলেকট্রোফাইল না, সে নিউক্লিওফাইল। এখানে দুই জোড়া মুক্ত উজ্জ্বল ইলেকট্রন আছে, সে নিউক্লিওফাইল। এ নেগেটিভ আয়ন, এ নিউক্লিওফাইল। তাহলে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে এ আমাদের ইলেকট্রোফাইল। ডি অরবিটাল ফাঁকা থাকলে সে ইলেকট্রোফাইল। ওকে, পরে বলছি দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল, আবারও আমরা এবার দাগাবো। তো দেখো pH3 ফসফরাসের উপর এক জোড়া মুক্ত উজ্জ্বল ইলেকট্রন আছে, তার মানে সে নিউক্লিওফাইল। কারণ কি, নিউক্লিওফাইল হলে এখানে সে পজিটিভকে আকর্ষণ করতে পারবে। এখানে দেখো পানির উপর দুই জোড়া মুক্ত উজ্জ্বল ইলেকট্রন আছে, ফলে সেও নিউক্লিওফাইল, সে পজিটিভ আধানকে আকর্ষণ করতে পারবে। অ্যামোনিয়ার উপর এক জোড়া মুক্ত উজ্জ্বল ইলেকট্রন আছে, সেও নিউক্লিওফাইল। তাহলে দেখো ইলেকট্রোফাইল হিসেবে BF3 কাজ করতেছে, কারণ বোরনের পি অরবিটাল ফাঁকা, বোরনের পি অরবিটাল ফাঁকা। তা আমি যখন ইলেকট্রোফাইলের উদাহরণ পড়িয়েছিলাম তখন আমি বলছিলাম যেগুলোর ডি বা পি অরবিটাল ফাঁকা তারা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হিসেবে কাদের পাওয়া যায়? অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, আয়রন ক্লোরাইডকে পাওয়া যায়, BF3 পাওয়া যায়, তারপরে সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়, এগুলো সব ইলেকট্রোফাইল। এছাড়া পজিটিভ আয়ন যারা আছে তারা ইলেকট্রোফাইল। পজিটিভ আয়নের ভিতরে আমরা বিভিন্ন টাইপের পজিটিভ আয়ন দেখতে পাই, যেমন হচ্ছে নাইট্রো প্লাস আয়ন, ফসফোনিয়াম প্লাস আয়ন, তাই না, হাইড্রোজেন প্লাস আয়ন, এগুলো সব ইলেকট্রোফাইল। এই টাইপের বিভিন্ন প্লাস আয়ন পাওয়া যায়। ক্লোরিনকেও কখনো কখনো আমরা পজিটিভ আকারে দেখতে পাই, ব্রোমিনকে আমরা কখনো কখনো পজিটিভ আকারে দেখতে পাই। এগুলো আমার তখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। সো পজিটিভ আয়ন এবং এগুলো হচ্ছে আমার ইলেকট্রোফাইল। মাথায় থাকে যেন। আচ্ছা, বুঝতে পারছো? দ্রুত যাচ্ছি নাকি? দ্রুত যাচ্ছি না, স্লোই যাচ্ছি। সো ভালো করে এই অংশগুলা প্র্যাকটিস করবা, লিখে প্র্যাকটিস করবা খাতায়। যত বেশি লিখে প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। পরে আসো, পরে বলছে দেখো কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম। কার্বনিয়াম মানে কি? কার্বনিয়াম মানে হচ্ছে পজিটিভ আয়ন, তাই না, পজিটিভ আয়ন। সো আমি আগের ক্লাসে একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে আছে কিনা দেখো, FCS তিনটা ওয়ার্ড লিখছি, এই জন্য শুরু করবো 3, 2, 1। F তে ফ্রি রেডিকাল, সি তে কার্বনিয়াম আয়ন, এস তে স্টেবিলিটি। তো আমার এখানে কার্বনিয়াম আয়ন যে আছে তার স্টেবিলিটি অর্ডার দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে স্টেবিলিটি মানে কি? স্থায়িত্ব না? তাহলে খেয়াল করো এই জিনিসটার স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ফ্রি রেডিকাল এবং কার্বনিয়াম আয়ন তার স্থায়িত্বের ক্রম সবসময় 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো এখানে আমাদের প্রথমে দেখো কার্বনিয়াম আয়ন আছে, তারপর স্টেবিলিটি আছে। সো স্টেবিলিটি 3 ডিগ্রি মানে কি? আমার 3 ডিগ্রি খুঁজতে হবে। তাহলে এখানে আমার যখন অর্ডার দেখবো তখন 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে। সো 3 ডিগ্রি সবচেয়ে বেশি, আমরা একটু খোঁজার চেষ্টা করি যে কোনটা আমাদের এখানে এক্সাক্ট 3 ডিগ্রি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি 3 ডিগ্রি কই আমাদের এখানে? 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি সবচেয়ে বেশি। 3 ডিগ্রির দিকে তাকাই, এই দেখো এইটা 3 ডিগ্রি, তারপরে হচ্ছে এইটা হচ্ছে তোমার 2 ডিগ্রি। এখানে অপশনে ভুল আছে, বুঝছো? এইটা 1 ডিগ্রি, এটা মিথাইল কার্বনিয়াম আয়ন। তো আমি একটা ঠিক করে দিই অপশন, এখানে 4টা অপশনই ভুল তুলছে, হয় বইয়ে ভুল ছিল অথবা এই সবগুলাকে তো একই রকম লিখছে। আমার একটা টাইপিস্ট আছে, টাইপিস্টের দিয়ে তোলানো এইগুলা, সো সে এটা ভুল তুলছে। দেখো এই যে এই অপশনটা ঠিক আছে, এইটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা মিথাইল ফ্রি রেডিকাল। শুধু দিকটা পরিবর্তন হবে, এইটার সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তো স্থায়িত্বের ক্ষেত্রে যেহেতু 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তাহলে এইটা সবচেয়ে বেশি স্থায়িত্বের ক্রম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। বুঝতে পারছো? এইটা যেটা দেওয়া ছিল এটা সক্রিয়তার ক্রম, তাহলে একটু উল্টায় যাবে আমাদের ক্রমটা। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে মিথাইল, এইভাবে নিব। এটা হচ্ছে আমাদের স্থায়িত্বের ক্রম। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার।
পরে আসো, পরে বলছে দেখো কার্বানায়ন মানে অ্যানায়নের স্থায়িত্বের ক্রম জিজ্ঞেস করছে। কার্বানায়ন বা অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নের স্থায়িত্বের ক্রম। সো অ্যানায়নকে আমি এ দিয়ে প্রকাশ করি, তারপরে এর স্টেবিলিটি এস, 1 2 3, এটা আমি মনে রাখি কোড ওয়ার্ড। কোড ওয়ার্ডের মাধ্যমে আমার এমসিকিউ গুলো সলভ হয়ে যায়। তো অ্যানায়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি দিয়ে শুরু হয়। এখন 1 ডিগ্রি দিয়ে 1 ডিগ্রির চেয়েও ছোট হচ্ছে মিথাইল মূলক, 1 ডিগ্রির চেয়েও ছোটকে মিথাইল মূলক। তাহলে মিথাইল মূলক যদি 1 ডিগ্রির চেয়েও ছোট হয় তাহলে স্থায়িত্ব সবচেয়ে বেশি মিথাইল মূলকে, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি স্থায়িত্ব মিথাইল, তার চেয়ে একটু কম স্থায়িত্ব 1 ডিগ্রি, তার চেয়ে কম 2 ডিগ্রি, তার চেয়ে কম 3 ডিগ্রি। এখানে দেখো অপশনটা ঠিক আছে। সো এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বুঝতে পারছো? এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম এটা যদি জিজ্ঞেস করে পারবো কিনা বলো? পারবো? আমাদের মিলাইতে হবে। দেখো তাহলে কোড ওয়ার্ড কি? কোড ওয়ার্ড আমরা এইভাবে মাথায় রাখবো যে FCS ফ্রি রেডিকাল কার্বনিয়াম আয়ন এবং স্টেবিলিটি 3 2 1, যেহেতু 3টা অক্ষর লিখছি এই জন্য 3 দিয়ে শুরু করছি। আর AS মানে অ্যানায়নের স্টেবিলিটি 1 2 3, এইটুকু যদি তুমি মনে রাখতে পারো 2টা এমসিকিউ তোমার হয়ে গেল। ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখবা, ইজিলি মনে থাকবে। আচ্ছা, পরের এমসিকিউ বলছে দেখো হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? তো অ্যানথ্রাসিন মানে হচ্ছে আমাদের বেনজিন বলয় হচ্ছে 3টা, ন্যাপথলিন মানে বেনজিন বলয় 2টা, আর অ্যানথ্রাসিন মানে হচ্ছে বেনজিন বলয় 3টা। তাহলে বেনজিন বলয় 3টা হলে এন এর মান কত হয়? 3 হয়। বেনজিন বলয় 3টা হলে এন এর মান 3 হয়। তাহলে আমাদের পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন। কয়টা? 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন। সো 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন যদি হয় তাহলে 4 × n এর মান কত? 3 + 2। তো ক্যালকুলেশন করলে 3 এ 4 12 + 2 14, সব মিলায়ে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 14টি পাই ইলেকট্রন, 14টি পাই ইলেকট্রন, বুঝতে পারছো? সো এখান থেকে আমরা 14টি পাই ইলেকট্রন পাচ্ছি। তাহলে আমাদের প্রথমে হচ্ছে বেনজিন, তারপর হচ্ছে ন্যাপথলিন, তারপর হচ্ছে অ্যানথ্রাসিন। বেনজিনে আমাদের একটা, তারপর হচ্ছে ন্যাপথলিনে 2টা, অ্যানথ্রাসিনে 3টা। তো যখন আমার বেনজিন বলবে তখন পাই ইলেকট্রন কয়টা? 6টা। যখন আমাদের তোমার হচ্ছে যে ন্যাপথলিন বলবে তখন n = 2 বসায় পাই ইলেকট্রন পাবা 10টা। আর যখন অ্যানথ্রাসিন বলবে তখন n = 3 বসায় পাই ইলেকট্রন পাবা 14টা। এই 3টা বলয়ের মাধ্যমে তোমাকে টোটালটা জানতে হবে, করতে হবে, পারতে হবে। পারবা না? এই 3টা এমসিকিউই কিন্তু আসে, বেনজিন আসে, ন্যাপথলিন আসে এবং অ্যানথ্রাসিন আসে। সো মাস্ট, এটা মাস্ট। গ্রেট। আচ্ছা, এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার বলছে দেখো এই জায়গাতে আমাদের একটা যৌগ দেয়া আছে, এই যে যৌগটা, এই যৌগটিতে সঞ্চালনশীল পাই ইলেকট্রন কয়টা সেটা জিজ্ঞেস করছে। খেয়াল করো এই যৌগটার যে স্ট্রাকচারের দিকে তুমি যদি তাকাও তাহলে এখানে খেয়াল করে দেখো এই অক্সিজেনের উপর 1 জোড়া সঞ্চালনশীল পাই ইলেকট্রন আছে, এখানে 1 জোড়া আছে, এখানে 1 জোড়া আছে। তাহলে 1 2 3, 3 জোড়া হচ্ছে না সঞ্চালনশীল পাই ইলেকট্রন? 3 জোড়া হচ্ছে। 3 জোড়া মানে হচ্ছে এক জোড়ায় 2টা করে পাই ইলেকট্রন আছে। তাহলে সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার দাগাবো কত? 6। বুঝতে পারছো? তাহলে আমাদের যদি কখনো এরকম তোমার হচ্ছে যে যৌগ দিয়ে দেয় সেগুলোর ক্ষেত্রে আমরা পারবো না? পারবো কিনা? সিম্পল জিনিস, এই ক্যালকুলেশনটার টেকনিকটা তোমাকে শিখতে হবে, শিখলেই তুমি পারবা। ওকে, গ্রেট। পরের এমসিকিউতে আসো। কোনটি অপ্রতিসম অ্যালকিন? অপ্রতিসম অ্যালকিন মানে হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং মাঝখান দিয়ে ভেঙে প্রতিসম হওয়া যাবে না। তার মানে এই সাইডে ধরো CH2 আছে, এই সাইডে CH আছে, এই সাইডে বড় হয়ে CH3, অর্থাৎ এখান থেকে যখন আমি ভাঙছি এই সাইডের সাথে এই সাইড প্রতিসম হওয়া যাবে না, তখন সেটাকে অপ্রতিসম অ্যালকিন বলতে পারবো। এখানে খেয়াল করে দেখো, তুমি যদি একটু ভাঙার চেষ্টা করো, এই বরাবর ভাঙলে এই সাইডের সাথে এই সাইড প্রতিসম হয়ে যায়। আবার তুমি যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো, এই বরাবর ভাঙলে এইটার সাথে এইটা প্রতিসম, এইটার সাথে এইটা প্রতিসম হয়ে যায়। তুমি যদি এই বরাবর ভাঙার চেষ্টা করো, এই কার্বনের সাথে এই ক্লোরিনের সাথে এই ক্লোরিন, এই CH এর সাথে এই CH প্রতিসম হয়ে যায়। বাট তুমি যদি এই বরাবর ভাঙার চেষ্টা করো, এইটার সাথে এইটা প্রতিসম হয় না, এইটা বড় এইটা ছোট। তাহলে এইটাই হচ্ছে আমার সেই অপ্রতিসম অ্যালকিন। কথাটা মাথায় রাখবা, অপ্রতিসম অ্যালকিন। কোথায় জানি শেখাইছি তোমাদের আমি? দেখো একই ওই যে কনসেপ্টগুলো তোমাকে 22টা কনসেপ্ট আমি শেখাইছি, ওই 22টা কনসেপ্টের বাইরে একটাও এমসিকিউ আসছে? একটাও এমসিকিউ আসে নাই, সব ওই 22টা কনসেপ্টের ভিতরে। সো এইটা হচ্ছে আমার অপ্রতিসম অ্যালকিনের কনসেপ্ট, যেটা আমরা মার্কোনিকভ এন্টি মার্কোনিকভে শিখছিলাম।
মনে করে দেখো। আচ্ছা, এবার বলছে দেখো ন্যাপথলিন যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? একটু আগে দেখাইছি। ন্যাপথলিন মানে আমাদের বেনজিন চক্র সংখ্যা কয়টা? 2টা। তার মানে আমাদের n এর মান কত হবে? n এর মান 2। তাহলে আমরা 4n + 2 সংখ্যক পাই ইলেকট্রন যদি করি, 4 × 2 + 2 ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পাবো কত? 10। তার মানে এখানে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 10, মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেটা আসলো কোন কার জন্য? তোমার হচ্ছে যে ন্যাপথলিন যৌগের জন্য। বুঝতে পারছো? ন্যাপথলিন যৌগের জন্য। ওকে, গ্রেট। পরে আসো, পরে বলছে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থ প্যারা নির্দেশ করে? তাহলে দেখো একটা বেনজিন বলয়ে অর্থ প্যারা নির্দেশক, এইটার জন্য আমি কি বলছিলাম যে এটা হচ্ছে অর্থ পজিশন আর এটা হচ্ছে প্যারা পজিশন। এই অর্থ এবং প্যারা পজিশন, এই পজিশন আর এই পজিশন নির্দেশের জন্য আমার এই জায়গায় যে মূলকগুলো থাকবে তারা সবসময় সিঙ্গেল বন্ডে থাকবে। সিঙ্গেল বন্ডে থাকলে তাদেরকে আমরা কয়েকটা নাম দিতে পারবো। একটা হচ্ছে তোমার অর্থ প্যারা নির্দেশক মূলক, তারপরে হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, তাই না? আবার আমি বলতে পারবো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই না? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বলতে পারবো, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলতে পারবো, বেনজিন বলয় সক্রিয়কারী বলতে পারবো। তাহলে এটা চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড। তো খেয়াল করে দেখো এখানে আমরা যে কয়টা যৌগ পাচ্ছি, এই জায়গায় বন্ড CHO, এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, তাহলে এইটা সিঙ্গেল বন্ড না। এখানে দেখো C ট্রিপল বন্ড N, ট্রিপল বন্ড আছে, এইটা সিঙ্গেল বন্ড না। এখানে দেখো নাইট্রো মূলকের সাথে N ডাবল বন্ড অক্সিজেন আছে, এইটা সিঙ্গেল বন্ড না। শুধুমাত্র ব্রোমিন একা সিঙ্গেল বন্ড। তাহলে আমরা অর্থপ্যারা নির্দেশক মূলকের ভিতরে ক্লোরিন, ব্রোমিন, তারপরে আয়োডিন এগুলা বসতে পারে অ্যাজ এ হ্যালোজেন। এছাড়া মিথাইল মূলক বসতে পারে, এছাড়া অ্যামিনো মূলক বসতে পারে, এছাড়া OH মূলক বসতে পারে, এছাড়া ইথার মূলক বসতে পারে। এই টাইপের মূলক যারা আছে এরা সবাই অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এরা সবাই কি? অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। সো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ যদি জিজ্ঞেস করে তাহলে এই অংশগুলো আমাদের দাগাতে হবে। বুঝতে পারছো? গ্রেট। পরে আসো, পরে এমসিকিউ দেখি। বেনজিন বলয়ে মেটা নির্দেশক কোনটা? তাহলে মেটা নির্দেশকের জন্য আমি বলেছিলাম এই বলয়ের উপরে যেই নির্দেশক গ্রুপ থাকবে, এই নির্দেশক গ্রুপ যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের হয় তখন সে মেটা নির্দেশক। মেটা নির্দেশক মানে এই স্থানে এসে বসবে, এই মেটা স্থানে। এটা অর্থ, এটা প্যারা, এটা মেটা। তো এই দুইটা স্থান হচ্ছে মেটা পজিশন। সো মেটা পজিশনে এসে বসবে। তাহলে মেটা পজিশনে এসে বসার জন্য আমরা এই জায়গাতে বলতে পারি মেটা নির্দেশক, আমরা এখানে বলতে পারি মেটা নির্দেশক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, উইথড্রয়িং গ্রুপ। এই কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখতে পারি। আমি দ্রুত লিখছি, হাতের লেখা খারাপ হতে পারে। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে এখানে কার্বন কার্বন ডাবল বন্ড কোথায় আছে বা কার্বনের সাথে ডাবল বন্ড কোথায় আছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, কার্বনের সাথে বা মেইন মূলকের সাথে ডাবল বন্ড এই NO2 মূলকে আছে। দেখো তো নাইট্রো মূলক যেটা, এই নাইট্রোজেনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে না? সো ডাবল বন্ডে থাকলে এইটা হচ্ছে আমাদের মেইনলি মেটা নির্দেশক মূলক। আরো একটা কিন্তু ডাবল বন্ডে আছে, নেই তা কিন্তু না, আরো একটা ডাবল বন্ডে আছে, এইটাও আমাদের মেটা নির্দেশক গ্রুপ হয়। এইগুলা এইটা এবং এইটা মেটা নির্দেশক না, এটা অর্থপ্যারা। তাহলে এই দুইটা যে কোনো একটা দাগাতে হবে। যদি মাল্টিপল জিনিস হচ্ছে তোমার চলে আসে তাহলে যে কোনো একটা দেখাতে হবে। এইটার বন্ধন যদি ভাঙো, দেখো সালফার অক্সিজেনের সাথে ডাবল বন্ডে আছে, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এইভাবে থাকে সালফারের, তাই না? তাহলে এখানে আমাদের আরো একটা অক্সিজেন আছে, এখানে এই একটা অক্সিজেন আছে। সো SO3H বলছে না, এভাবে থাকে সালফারের। 6টা হাত, 2টা হাতে অক্সিজেন, একটা হাতে OH, এক হাত ফাঁকা। সো এইভাবে থাকে। তাহলে এটাও কিন্তু আমাদের মেটা নির্দেশক গ্রুপ, এটাও আমাদের মেটা নির্দেশক গ্রুপের ভিতরেই পড়ে। সো মেটা নির্দেশক গ্রুপের ভিতরে যেই দুইটা পড়ছে এর ভিতরে মোস্টলি এইটা দাগাবা। হ্যাঁ, এইটা আসলে এটা দাগাবা। এটা নিয়ে একটু ঝামেলা আছে। দেখো মেটা নির্দেশক গ্রুপ আর অর্থপ্যারা নির্দেশক গ্রুপ শুধুমাত্র চেনার উপায় সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এটা কিন্তু না, আরো শর্ত আছে এখানে। মেইনলি তোমার যে দুইটা মূলকের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ডিপেন্ড করে আমরা চিহ্নিত করি, বাট সেটা ডিফারেন্ট আলোচনা। ওইটা একদম তুমি যদি বেসিক পিওর কেমিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং চাও তাহলে ওটা তোমার দরকার আছে। বাট আমি এখানে তোমাকে কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করে দাগাতে হবে সেটা শেখাচ্ছি। ফলে নর্মাল ট্রিকগুলো আমি তোমাকে অ্যাপ্লাই করার জন্য বলতেছি। বুঝতে পারছো? এখানে আমরা কিন্তু নর্মাল ট্রিক শেখাচ্ছি, আমরা অ্যাডভান্স কেমিস্ট্রি বা পিওর কেমিস্ট্রি ডেপ নলেজ
আলোচনা করতেছি না, ঠিক আছে? এক্সামে ভালো করার জন্য আমার মূল মন্ত্র হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন, যতটুকু প্রয়োজন হবে ততটুকু তোমাকে আমি পড়িয়ে দিব, ততটুকুর আয়োজন তুমি করবা, এক্সামে একদম 100 ভালো রেজাল্ট করবা। তুমি শিখতে চাইলে একা একা বই পড়ো, অনেক কিছু নিয়ে অ্যানালাইসিস করো, সেটা অনেক বেশি ভালো কথা, বাট শেখানো আর পরীক্ষার প্রস্তুতি নেওয়া দুইটা আলাদা জিনিস। পরীক্ষার প্রস্তুতির জন্য আমি তোমাকে পড়াচ্ছি, সো এখানে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন করে দিলাম। ওকে গ্রেট, পরে আসো। পরে বলছি দেখো, নিচের কোনটি বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশক? তার মানে কি সিঙ্গেল বন্ড থাকতে হবে, তাহলে অর্থপ্যারা নির্দেশক হবে। এখানে দেখো ডাবল বন্ড আছে, আমরা যদি একটু দাগানোর চেষ্টা করি, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে। এই জায়গার যে নাইট্রোজেন মেইন এই নাইট্রোজেনে দেখো ডাবল বন্ড নাই। কেমনে? নাইট্রোজেন এন এর এক হাতে হাইড্রোজেন আছে, আরেক হাতে কার্বন আছে, সেই কার্বনের ওপর ডাবল বন্ড আছে, এখানে CH3 আছে। মেইনলি আমার খেয়াল করার বিষয় হচ্ছে এই নাইট্রোজেনের সাথে কোনো ডাবল বন্ড না থাকায় তাহলে এই যৌগটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। বুঝতে পারছো? তাহলে এই যৌগটা দেখে তুমি বিভ্রান্ত হয়ে যেতে পারো, NH COCH3 এইটা কি মেটা নির্দেশক? উত্তর হচ্ছে না, এটা মেটা নির্দেশক না, এটা অর্থপ্যারা নির্দেশক। কারণ আমি খেয়াল করব এই নাইট্রোজেনের দিকে, খেয়াল করব কার দিকে? এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের দিকে। বুঝতে পারছো? তাহলে আশা করি এই MCQটা যদি আসে এটা আমরা পারবো। পরে বলছে দেখো, অ্যারোমেটিক বলয় সক্রিয়কারীমূলক। তাহলে সক্রিয়কারী আর অর্থপ্যারা একই জিনিস, সক্রিয়কারী অর্থপ্যারা একই জিনিস। তাহলে সক্রিয়কারী মূলক বললেও আমার খুঁজতে হবে কি সিঙ্গেল বন্ড আছে কিনা। তাহলে দেখো এই যে নাইট্রোমূলক, এখানে N ডাবল বন্ড অক্সিজেন, COOH কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, NH2 এখানে নাইট্রোজেনের সিঙ্গেল বন্ড থাকলেও COOH এখানে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, ফলে এইটা অর্থপ্যারা হচ্ছে না। এখানে দেখো ক্লোরিন সিঙ্গেল বন্ড হলেও এই জায়গায় খেয়াল করলে দেখবা কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, তাহলে এটাও অর্থপ্যারা হচ্ছে না। এই জায়গায় খেয়াল করলে দেখবা অক্সিজেনের ভিতরে সবগুলাই সিঙ্গেল বন্ড, এখানেও সবগুলা সিঙ্গেল বন্ড। তাহলে লাস্টের লাইনে যেটা আছে দ্যাট ইজ দ্য অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। লাস্টের লাইনে যেটা আছে দ্যাট ইজ দ্য অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আশা করি ক্লিয়ার হয়েছে। পরে বলছে দেখো, জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কি? সো জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন জানি কেমনে করে। প্রথমত জৈব অ্যাসিড নিতে হয়, জৈব অ্যাসিড নিতে হয়, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হয়, যোগ করলে RCOONA পাওয়া যায়। এই যে RCOONA পাইলাম, এর সাথে আমরা সোডা লাইম নিই। সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা বিক্রিয়া করলে এখান থেকে সোডিয়াম কার্বনেট তৈরি হয়, প্লাস এখান থেকে R এবং H তৈরি হয়, RH। সো সোডিয়াম কার্বনেট এবং RH এই দুইটা তৈরি করলে এখান থেকে আমরা পাই হচ্ছে অ্যালকেন। কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কম করে উৎপাদ হিসেবে কি পাই? অ্যালকেন পাই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কম হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা সোডা লাইম ব্যবহার করি, সোডা লাইমের সংকেত কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা উৎপাদ হিসেবে কি পাই? অ্যালকেন। এই জিনিসপত্রগুলা আমরা যদি ব্যবহার করি দেন আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? একদম 100% ক্লিয়ার করতে হবে। ওকে গ্রেট। পরে আসো, পরে বলছে দেখো RCOONA এইটার সাথে এই যে সোডা লাইম আমরা যখন বিক্রিয়া করাইছি তখন এখানে একটা A উৎপাদ হয়েছে এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে। এই ক্ষেত্রে A যৌগটি কোনটি? তাহলে খেয়াল করো তো, এই জায়গাতে আমরা RCOON এর এই অংশটা বাদ দিয়ে দিলে RH তৈরি হয় না? RH তৈরি হলে সেটাই হচ্ছে আমাদের অ্যালকেন। বুঝতে পারছো? এই যে MCQ এটা হিউজ পরিমাণ আসে। হ্যাঁ দেখো, এটা চিটাগাং বোর্ড 16তে আসছে, দিনাজপুর বোর্ড 16তে আসছে। ডিকার্বক্সিলেশনের এই MCQটা খুব আসে। সো বোর্ডের জন্য এটা খুবই মহা গুরুত্বপূর্ণ একটি MCQ। বেসিকটা ভালো করে শিখে নিতে হবে অ্যান্ড ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, মাথায় থাকবে না? আচ্ছা গ্রেট। চলো এবার বলছে দেখো, এখানে ইথাইন বলে একটা যৌগ আছে। ইথাইনের সংকেত কি বলতো? ইথাইনের সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথাইন। অ্যালকাইন, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। আচ্ছা ইথাইন মানে হচ্ছে ট্রিপল বন্ড যাবে, অ্যালকাইন। ইথাইন তো অ্যালকাইন গ্রুপের যৌগ, তাহলে অ্যালকাইন হলে CH ট্রিপল বন্ড CH, একবার ট্রিপল বন্ড। এর সাথে তুমি এখন হাইড্রোজেন সংযোজন করবা। হাইড্রোজেন সংযোজন করতে যে তুমি দেখো এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নিবা। তো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় তুমি যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নাও, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নাও, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় তুমি যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট নাও, তাহলে এই হাইড্রোজেন এখানে একবারে যুক্ত হবে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটকে বলা হয় প্রভাবক বিষ।
কি বলা হয়? এই প্যালাডিয়াম বেরিয়াম সালফেটকে বলা হয় হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষের কাজ হচ্ছে এক স্টেপে বিক্রিয়াকে থামাই দেয়া। প্রভাবক বিষের কাজ কি? বিক্রিয়াকে এক স্টেপে থামাই দেয়া। সো এখানে হাইড্রোজেন একবারই সংযোজন হবে, এই জায়গার যেই ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে একটা হাত খুলবে, এখানে একটা হাত খুলবে, এই হাতে হাইড্রোজেন বসবে, এই হাতে হাইড্রোজেন বসবে, বসলে CH2 ডাবল বন্ড CH2 এই অংশটা তৈরি হবে। তাহলে দেখো এখানে আমাদের X উৎপাদ তৈরি হচ্ছে, X যৌগ কোনটা? X যৌগ হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা X যৌগ কোনটা? X যৌগ হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা। সো যদি আমাদের কখনো এরকম বলে যে ইথাইন বা অ্যালকাইন এই টাইপের যৌগে আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের মাধ্যমে হাইড্রোজেন সংযোজন করব, তাহলে এখানে মনে রাখার বিষয় হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেটকে প্রভাবক বিষ বলে। ডিরেক্ট এমসিকিউ আসবে নিচের কোনটি প্রভাবক বিষ, তখন তোমাকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দাগাতে হবে। এছাড়া তুমি এইটা দেখলে মাথায় রাখবা যে একবার সংযোজন হবে। যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না হতো তাহলে কি হইতো? এটা অটোমেটিক সংযোজন হইতেই থাকতো, হয়ে শেষে যে CH3 বন্ড CH3 তে রূপান্তর হইতো। অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না থাকলে এইটা উৎপাদ হইতো, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট থাকার কারণে এইটা উৎপাদ হইছে। দুইটার ভিতর পার্থক্য বুঝতে হবে। ক্লিয়ার হইছে না? ক্লিয়ার হইছে, এমসিকিউটা ক্লিয়ার। পরের এমসিকিউ বলছে দেখো, গ্রিগনার্ড বিকারক এবং 1 ডিগ্রি এবং অ্যালডিহাইডের সাথে বিক্রিয়ায় কি তৈরি হয়? আমি দেখো একটা বিক্রিয়াতে দেখাইছিলাম যে গ্রিগনার্ড বিকারক এর সাথে HCHO মানে ফর্মালডিহাইড, এইটা যদি বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়। আর গ্রিগনার্ড বিকারক আমি একদম মুখস্থ করাই দিছিলাম, গ্রিগনার্ড বিকারক এর সাথে যদি RCHO, দেখো এইটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যালডিহাইড, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যালডিহাইড, আর এটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড মানে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড তুমি যদি নাও তাহলে এখানে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হবে। বুঝতে পারছো? আর এই গ্রিগনার্ড বিকারক এর সাথে যদি আমরা কিটোন নিই RCOR, তখন এখান থেকে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 3 এর মাধ্যমে আমরা দাগাতে পারবো। তাহলে যেহেতু আমাদের গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইড আছে RCHO, তার মানে আমরা এখান থেকে 2 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি, হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারছো? এই 3টা জিনিস আমাদের মনে রাখতে হবে। এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এর জন্য। এইটার ফুল বিক্রিয়াও আসে, এইচএসসিতে সিকিউতে ফুল বিক্রিয়াও আসে, বাট ফুল বিক্রিয়ার চেয়ে এই লেখাগুলা বেশি ইম্পর্টেন্ট। ওয়াই? কারণ এমসিকিউতে এটা হুবহুব চলে আসে। কেমন? আশা করি এই অংশটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো তো? ক্লিয়ার হয়েছে? বা বেশি প্র্যাকটিস করো, যত বেশি সম্ভব এগুলা লিখে প্র্যাকটিস করো, নোট রাখো, লিখে প্র্যাকটিস করো, কোপায় দাও, প্র্যাকটিস করে কোপায় দাও। ওকে, গ্রেট। পরে আসো। পরে বলছে SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? দেখো SN1 বিক্রিয়া এইটা সম্পর্কে মনে রাখবো কিভাবে? দেখো SN1 আমি এটাকে এভাবে মনে রাখি, SN13 মানে কি? SN1 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রিয়া দেয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। SN1 এর ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমার দেয় কি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। SN1 মানে SN1 একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN1 মানে 1 থেকে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং 2 ধাপে সম্পন্ন হয়। যে 1 সে 2 ধাপে সম্পন্ন হয়। তাহলে SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? 2 ধাপে সম্পন্ন হয়। SN1 বিক্রিয়া কয়টি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল? একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম যদি আমি হিসাব করি, সবচেয়ে বেশি সক্রিয় কে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আমি এইভাবে মনে রাখি, SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি সক্রিয়, SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি সক্রিয়। বুঝতে পারছো? এভাবে মনে রাখি। তো 1 3 2 1, হ্যাঁ 1 3 2 1, এটা হচ্ছে আমার মনে রাখার ট্রিক। এইভাবে আমি মনে রাখি। ওকে, সো সবগুলা ইনফরমেশন একবারে বলে দিলাম। আমার SN1 SN2 এর উপর বেশ কিছু ক্লাস আছে, সেগুলো দেখতে পারো, দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে পাবা। পরে বলছে দেখো এই জায়গাতে আমাদের খেয়াল করো, এক্স একটা যৌগ, এই যৌগকে আমরা প্রথমে ওজনীকরণ করছি CCl4 এর উপস্থিতিতে, পরে আমাদের ওজোনাইড যৌগ গঠন হয়েছে, পরে আমরা জিঙ্ক সহ আমি পানি দিয়ে যখন তোমার করছি, হাইড্রোলাইসিস করছি, তখন এখানে মিথানল প্রস্তুত হয়েছে। মিথানলের সংকেত হচ্ছে HCHO। আর পরে আমাদের প্রোপানল প্রস্তুত হয়েছে, প্রোপানলের সংকেত হচ্ছে CH3 CH2 CHO। তাহলে দেখো একটা মিথানল একটা প্রোপানল। আমাদের এখানে আমি বলছিলাম যে এই ওজোনাইড দেখাইতে, আমি বলছিলাম যে
এমসিকিউতে রিভার্স মেথড তোমাকে চিন্তা করতে বলবে। তো আমাদের বলছে যে এক্স যৌগটা কি, তার মানে আমার দুইটা উৎপাদ দেয়া আছে, উৎপাদ থেকে আমার কি জায়গায় যাইতে হবে, ওই মেইন যৌগে যাইতে হবে। তো আমি মেইন ক্লাসে শুরুই করছিলাম তো ওজোনাইড দিয়ে, তাই না, ওজনীকরণ দিয়ে, এবং খুব সুন্দর করে বোঝাইছিলাম। তাহলে এই জায়গা থেকে রিভার্স কিভাবে যাব, দেখো আমি বলছিলাম যে যেই কার্বনের সাথে অক্সিজেন আছে ওই কার্বনের অক্সিজেনকে কেটে দিব, ওই কার্বনের অক্সিজেন ওই কার্বনের অক্সিজেনকে কেটে দিব, দেওয়ার পরে এই কার্বন আর এই কার্বনকে বের করে নিয়ে আনবো। প্রথমে এই কার্বন লিখলাম, এই কার্বন লিখলাম, এখন এই দুই কার্বনের মাঝখানে ডাবল বন্ড হবে। এখন চিন্তা করো তো, এই কার্বনের বাকি হাতগুলাতে এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের বাকি হাতগুলাতে একটাতে হাইড্রোজেন আছে আরেকটাতে CH2CH3 আছে, তাই না, CH2CH3 আছে। তো আমরা যদি এখন এই জায়গাতে নাম্বারিং করি, খেয়াল করো, আমরা যদি এখন এই জায়গাতে নাম্বারিং করি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বন, তাহলে খেয়াল করো মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বাট বিউটেনের ক্ষেত্রে বিউটিন 3 নাম্বার আসছে না, 3 নাম্বার কার্বনে বিউটিন আসছে না, 3 নাম্বার কার্বনে আসছে, তাই তো। এবার তাহলে এখানে আমাদের বিউটিন 2 আসছে না 3 আসছে, এইটা আমাদের খেয়াল করতে হবে। এখন আমি এদিক থেকে নাম্বারিং করছি, বাট এদিক থেকে নাম্বারিং করলে কি হবে, যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড সবচেয়ে কাছে হয় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড সবচেয়ে কাছে হয় সেইটা আমরা দেখব। তাহলে দেখো আমার উল্টা দিকে নাম্বারিং করা শুরু করি, এই দিক থেকে নাম্বারিং করলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4। তাহলে দেখো তো 1 নাম্বার কার্বনে আমার ডাবল বন্ড আছে না, উত্তর হচ্ছে ইয়েস। তাহলে 1 নাম্বার কার্বনে যদি আমার ডাবল বন্ড থাকে তাহলে আমরা এটাকে বিউটিন 1 বলতে পারি। তাহলে বিউটিন 1কে যদি আমরা এখানে তোমার ওজোনালাইসিস করি তাহলে আমরা একটা পাবো মিথানল, একটা পাবো হচ্ছে প্রোপানল, একটা মিথানল একটা হচ্ছে প্রোপানল। তাহলে এটা কি করলাম, এটা রিভার্স মেথডে চিন্তা করলাম, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রিভার্স মেথডে চিন্তা করে আমি এই পর্যন্ত পৌঁছাইছি। ক্লিয়ার হয়েছে? মজার ব্যাপার না, এমসিকিউ গুলা খুব মজার, বুঝতে পারছো? বিশেষ করে ওজোনালাইসিসের এমসিকিউ তোমার এদিক থেকে ট্রিক খাটায় বের করতেও ভালো লাগে, এদিক থেকে ট্রিক খাটায় মেলাইতেও ভালো লাগে। তাহলে ট্রিকটা কি ছিল, প্রথমে মিথানল লিখলাম, তারপর প্রোপানল লিখলাম, পরে মিথানলের ভিতর যে অক্সিজেন আছে এই অক্সিজেনকে কেটে দিলাম, এখানকে অক্সিজেনকে কেটে দিলাম, দুই জায়গা থেকে দুইটা কার্বন বের করে নিয়ে আনলাম, দুইটা কার্বনকে ব্রিজিং করলাম, বাকি হাতগুলা ফিল আপ করে দিলাম। এবার যৌগটার নাম বাংলায় আছে নাকি যৌগটা দেয়া আছে সেটা দেখবো, বাংলায় থাকলে নামকরণ করে আমি লিখবো, আর যদি যৌগ দেয়া থাকে তাহলে যৌগ দাগাবো, বুঝতে পারছো? সিম্পল। এবার আসো পরে বলছে যে কোন ক্রমটির ক্ষারধর্মিতা সঠিক। তাহলে দেখো এখানে আমাদের অ্যামিন যৌগ দেয়া আছে, সবগুলা দেখো অ্যামিন যৌগ। তো অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম বের করতে বলছে। এটা আমি সবসময় করাই কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম কোনটি সেটা বের করতে বলে। দেখো অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম হচ্ছে 213, তারপর হচ্ছে অ্যামোনিয়া 213, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। এইটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম। আবার বলি 213 অ্যামোনিয়া অ্যানিলিন। ওকে, এখানে একটা সংখ্যা লেখা হয়নি, 213 লিখতে হবে। সো 213 অ্যামোনিয়া অ্যানিলিন, 2 1 3, 213 অ্যামোনিয়া অ্যানিলিন। তার মানে অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রমের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্ম সবচেয়ে বেশি, তারপরে একটু কম হচ্ছে 1 ডিগ্রি, আরো একটু কম হচ্ছে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে অ্যানিলিন। বুঝতে পারছো? এর পিছনে কারণ আছে, কারণ ব্যাখ্যা করা যায়। অ্যামিনের ক্ষারধর্মের সক্রিয়তার ক্রম এইটার ক্ষেত্রে কেন কে বেশি কে কম এটার কারণ আছে, কারণ খুব সুন্দর করে ব্যাখ্যা করা যায়। সো সেই সুন্দর ব্যাখ্যাগুলো আমরা এই ক্লাসে করবো না, আমরা জাস্ট ট্রিকটা মুখস্থ করব, মাথায় রাখবো সংখ্যাটা কি 213, তারপর অ্যামোনিয়া, তারপর অ্যানিলিন। তাহলে 2 ডিগ্রি আমাদের আগে খুঁজতে হবে। খেয়াল করো এইটা হচ্ছে আমাদের দুইটা আর আছে 2 ডিগ্রি, এইটা একটা আর আছে 1 ডিগ্রি, তাহলে 2 1, তারপরে দেখো তো 3 ডিগ্রি আছে কিনা, 3 ডিগ্রি, তাহলে 213 পাইছি। তারপরে দেখো অ্যামোনিয়া পাইছি, তাহলে এখানে আমাদের 4টা দেয়া আছে, তাহলে ক্রম হিসাবে 213 অ্যামোনিয়া, এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম মনে রাখার ট্রিক, যেটা অ্যাপ্লাই করে আমরা অ্যামিনের ক্ষারধর্মের সঠিক ক্রম দাগাইতে পারবো। ক্লিয়ার? মনে থাকবে, আজকে থেকে মনে রাখা লাগবে। ওকে গ্রেট। পরের এমসিকিউতে আসো। পরের এমসিকিউ বলছে নিচের কোন অ্যালকোহলটি নিরুদিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না। তো এখানে খেয়াল করে দেখো, প্রথমেই আমাদের মিথানল আছে, মিথানল থেকে আমি কি কোনোভাবে OH এর সাথে এইচ আলাদা করতে পারবো? উত্তর হচ্ছে না।
আমার এই OH এর সাথে আরেকটা H নিতে হয় ঠিক এর পাশের কার্বন থেকে, বাট মিথানলে কার্বন সংখ্যাই একটা, সো এখানে আমি পানি আলাদা করতে পারবো না। এই জায়গা থেকে পারবো কিভাবে, দেখো এই কার্বনের সাথে OH আছে আর এই কার্বনের সাথে H আছে, এখান থেকে OH আর এখান থেকে H অপসারণ করে পানি। দেখো এখানে OH আছে, এখানে OH আছে, পাশের কার্বনে H আছে, এখান থেকে OH আর এখান থেকে H অপসারণ করে পানি। এখানে OH আছে, পাশের কার্বনে H আছে, সো পাশের কার্বন থেকে H নিয়ে অপসারণ করে পানি। বাট তুমি এইটা আমার মিথানল, যেটার ক্ষেত্রে তুমি কি পানি অপসারণ করতে পারবা না, কারণ কার্বনই একটা আছে এখান থেকে, আর পানি অপসারণ করা কিছু নাই। যেহেতু এখান থেকে পানি অপসারণ করা কিছু নাই, দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের নিরুদিত করে পানি অপসারণ করা সম্ভব নয়। মনে থাকবে, মনে রাখতে হবে, এইটা হচ্ছে আমাদের অ্যালকোহল যেখান থেকে আমরা নিরুদিত করে তোমার হচ্ছে যে অ্যালকোহল যেখান থেকে নিরুদিত করে পানি অপসারণ করতে পারবো না এবং অ্যালকিন গঠন সম্ভব নয়। ওকে, মনে থাকা উচিত। পরে বলছে দেখো ফরমালিন কি, তা আমরা জানি ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, HCHO ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এভাবে আমরা মুখস্থ করি না ফরমালিনের সংজ্ঞা, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। সো যখনই এরকম বলে 40% জলীয় দ্রবণ, তার মানে এখানে যেইটা দেয়া আছে তার মান 40%, বাকিটা পানি। তাহলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ বাকিটা। তাহলে দেখো আমরা যখনই বলছি ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, তার মানে ফর্মালডিহাইডের পরিমাণ 40 আর পানির পরিমাণ 60, এটা মাথায় রাখবা। যার নাম উল্লেখ থাকবে তার পরিমাণ 40। সো নাম উল্লেখ আছে কার? ফর্মালডিহাইডের। তাহলে ফর্মালডিহাইডের বললে আমরা এখানে মিথানল বা ফর্মালডিহাইড, মিথানলের পরিমাণ পাচ্ছি হচ্ছে 40 আর পানির পরিমাণ পাচ্ছি কত? 60। তাহলে এই দুয়ের সমন্বয়ে আমরা পাচ্ছি হচ্ছে কারেক্ট আনসার। সো মিথানলের বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ যদি বলে, তাহলে মিথানল বা ফর্মালডিহাইড এটার পরিমাণ হচ্ছে 40 আর পানির পরিমাণ হচ্ছে 60। ক্লিয়ার? ওকে, গ্রেট। পরে বলছে দেখো নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেওয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে। তাহলে আলফা হাইড্রোজেন যুক্ত কথাটার মানে কি? এইটা হচ্ছে আমার অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলকের পাশে যেই কার্বন, সেই কার্বনে আমার আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে আলফা কার্বন আলফা হাইড্রোজেন এটা খুঁজতে হবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কোন যৌগে আছে। দেখো এটা মূলকের পাশে কোনো কার্বনই নাই, তাহলে এখানে আলফা হাইড্রোজেনের কথা আসতেছে না। মূলকের পাশে কোনো কার্বনই নাই, আলফা হাইড্রোজেনের কথা আসতেছে না। এইটা মূলক, এইটা দেখো পাশের কার্বনে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এখানে 2টা আলফা হাইড্রোজেন আছে, তার মানে এইটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো আমি তোমাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কেমনে করতে হয় সেটা শেখাইছি, শর্তও শেখাইছি আগের জৈব যৌগ ক্লাসে। তাহলে আমরা এখানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার এই বেসিক এমসিকিউটা সলভ করতে পারবো। কি দেখে পারবো? আমাদের মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, তখন আমরা অ্যালডল ঘনীভবন করতে পারবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই জায়গাতে আমরা অ্যালডল ঘনীভবনের শর্তটা ক্লিয়ার করে নিলাম। পরে বলছে দেখো নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ক্যানিজারো বিক্রিয়া দেয় না। প্রশ্ন হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া কারা দেয়? ক্যানিজারো বিক্রিয়া দিতে গেলে আলফা হাইড্রোজেন বিহীন হতে হয়। তাহলে যারা আলফা হাইড্রোজেন যুক্ত তারা ক্যানিজারো বিক্রিয়া দেয় না, আর আলফা হাইড্রোজেন যুক্ত মানে কি? তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেয় না মানে আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো CH3CHO এটা তার পাশের কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটা আলফা হাইড্রোজেন যুক্ত, এ আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, ক্যানিজারো বিক্রিয়া দিবে না। এইটা দেখো CHO মূলক, পাশে বেনজিন, ফলে এখানে আলফা হাইড্রোজেন নাই। এখানে দেখো CHO মূলক, পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই, 2টা ক্লোরিন আছে, একটা মিথাইল মূলক আছে, কোনো হাইড্রোজেন নাই। CHO মূলক, পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তাহলে এইগুলা সব ক্যানিজারো বিক্রিয়া দিবে, এই ক্যানিজারো দিবে না, অ্যালডল ঘনীভবন দিবে। ক্লিয়ার? বুঝতে পারছো? মজার না এমসিকিউটা? মজার। এমসিকিউ গুলা খুব 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 আসে, সো এটা আমাদের প্র্যাকটিস করে করে মাথার ভিতরে ঢুকায় ফেলতে হবে। ওকে, পরের এমসিকিউতে চলো। পরের এমসিকিউ বলছে দেখো কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? কার্বিলামিন বিক্রিয়া দেয় হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন।
ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন যারা আছে তারা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া দেয়। সো কার্বিলামিন বিক্রিয়াতে আমরা 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন নিয়ে কাজ করি। তাহলে এখানে আমাদের 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, দেখো তো কোনটা, এইটা না এইটা, এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন, এইটা হচ্ছে আমাদের কার্বিলামিন বিক্রিয়া দেয়। সো কার্বিলামিন বিক্রিয়াতে মেইন কি ঘটে বলো তো? কার্বিলামিন বিক্রিয়াতে আমরা 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন নিই, সাথে আমরা ক্লোরোফর্ম নিই CH Cl3, সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই। এই বিক্রিয়াতে আমরা পটাশিয়াম ক্লোরাইড পাই, পানি পাই, এবং বিক্রিয়া শেষে RN ডাবল বন্ড C, সো উৎকট গন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত এই কার্বিলামিন যৌগটি পাই। এখান থেকে আমরা কার্বিলামিন শনাক্তকরণ করি। তো কার্বিলামিন বিক্রিয়া কে দেয়? তাহলে প্রাইমারি অ্যামিন দেয়। শুধু কি প্রাইমারি অ্যামিন দেয়? দেখো প্রাইমারি অ্যামিন অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় হতে পারে। অ্যালিফেটিক হলে RNH2, আর অ্যারোমেটিক হলে সেটার নাম কি? সেটার নাম অ্যানিলিন, বেনজিনের উপর NH2, এটাও কিন্তু একটা প্রাইমারি অ্যামিন অ্যানিলিন। তাহলে আমাদের অপশনে অ্যানিলিনও থাকতে পারতো, বাট খেয়াল করে দেখো এখানে অপশনে অ্যানিলিন নাই, অপশনে এখানে আমাদের এই বেনজিনের উপর NH আছে, পাশে দেখো R আছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। পরে আসো, পরে বলছে দেখো নিচের কোনটি মৃদু অম্লধর্মী হয়। তো আমাদের মাথায় রাখতে হবে অ্যালকাইন 1 এটা সবসময় মৃদু অম্লধর্মী, এটা মুখস্থ করবা। অ্যালকাইন 1 কারা? বিশেষ করে ইথাইন যেই যৌগটা আছে এটাকে অ্যালকাইন 1 বলে। অর্থাৎ যদি কখনো তুমি প্রথম কার্বনে ট্রিপল বন্ড পাও সেটাকে আমরা অ্যালকাইন 1 বলবো। আবার বলি, প্রথম কার্বনে যদি ট্রিপল বন্ড পাও সেটাকে আমরা অ্যালকাইন 1 বলবো। এটা কিন্তু আমি ওই যে আমাদের 22টা টপিকের ক্লাসে একদম লাস্ট টপিকে এটা দেখাই দিছিলাম, কারণ এটা এমসিকিউতে খুব আসে, ব্যাখ্যামূলক কোশ্চেনেও খুব আসে, বিশেষ করে বোর্ড এক্সামে। অ্যাডমিশনে তেমন আসে না, অ্যাডমিশনে খুব কম, বাট বোর্ড এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বোর্ড এক্সামে এটা কিন্তু সবসময় পড়ানো হয়। তো অ্যালকাইন 1 মানে খেয়াল করো, এইটা যদি আমি বলি এইটা কি অ্যালকাইন 1, তাহলে তুমি কি করবা? CH3 CH, তারপরে হচ্ছে তোমার এই সাইডে CH2 বন্ড C ট্রিপল বন্ড CH, এই যে যৌগটা, উত্তর হচ্ছে ইয়েস, এটাও একটা অ্যালকাইন 1। এই অ্যালকাইন 1-এ আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, এখানে আমাদের 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে। সো অ্যালকাইন 1 মানে হচ্ছে আমাদের কি আসে, মেইনলি 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড থাকতে হবে। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করি 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড কোথায় আছে। খেয়াল করে দেখো, একমাত্র 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে হচ্ছে এই যে গোটাই। তোমার দেখে মনে হবে এখানেও তো আছে, ভাই এখানে আছে, বাট এখানে দেখো 3টা বন্ড, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে এই কার্বনের হাত কটা হয়ে যাচ্ছে? 5টা। 5 কি কখনো যোজনী হয় না, তাহলে এটা তো ভুল, এটা তো যৌগই হয় না। এই জায়গায় খেয়াল করে দেখো ট্রিপল বন্ডের পাশে কার্বন CH, তার মানে এই কার্বনে 4টা হাত এবং এখানে ট্রিপল বন্ড আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকাইন 1। ওকে, ক্লিয়ার হয়েছে না? ফাটাফাটি লেভেলে ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এবার পরের এমসিকিউ দেখি। পরের এমসিকিউ বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মাথায় রাখতে হবে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা মুখস্থ করবা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। পরে বলছে দেখো রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়? এটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন, এই দুইটা ভর্তি করা হয়। এটাও মুখস্থ এমসিকিউ, ঠিক আছে? খুব বেশি আসে এই জন্য এই দুইটা এমসিকিউ দিয়ে রাখছি। ওকে, এই দুইটা মুখস্থ এমসিকিউ, মুখস্থ করে নিও। পরে বলছে দেখো নিচের কোনটি দ্বারা টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়? টলেন বিকারক কি বলতো, সংকেত কি বলতো? খেয়াল রাখো, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটকে টলেন বিকারক বলে। তাহলে সিলভার নাইট্রেট এইটা যদি অ্যামোনিয়া যুক্ত হয়, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটকে টলেন বিকারক বলে। এখন অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ব্যাপারটা কি দেখো, সিলভার NH4 NO3, এইটাকে বলে হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, এরকম ফরম্যাটে থাকে। এইটাকে বলে টলেন বিকারক। এই টলেন বিকারক শুধুমাত্র তোমার বিক্রিয়া করবে RCHO অ্যালডিহাইডের সাথে, শুধুমাত্র বিক্রিয়া করবে অ্যালডিহাইডের সাথে, কিটোনের সাথে কোনো বিক্রিয়া করবে না। টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ এরা শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এখানে আমাদের কার সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড দেয়? এটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে। কার সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ দেয়? উত্তর হচ্ছে অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ দেয়। তাহলে আমাদের খুঁজতে হবে এখানে অ্যালডিহাইড কোনটা। তো খেয়াল করো, প্রোপানন এইটা হচ্ছে কিটোন, প্রোপানল এটা হচ্ছে অ্যালকোহল, প্রোপাইন এইটা হচ্ছে
অ্যালকিন প্রোপানেল এইটা হচ্ছে অ্যালডিহাইড, আর সিএইচও এইটা অ্যালডিহাইড। তার মানে এখানে কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে অপশন বি প্রোপানেল। কারেক্ট অ্যান্সার কোনটা আসবে? অপশন বি প্রোপানেল। তাহলে প্রোপানেল মানে কি? কার সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড দিবে, কার সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড দিবে। তাহলে এই জায়গাতে আমরা মাথায় রাখবো, সবসময় ট্রিকটা মাথায় রাখবো যে যখনই আমাদের ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক এই দুইটা ওয়ার্ড আসবে, এরা বিক্রিয়াই করবে অ্যালডিহাইডের সাথে, আর বিক্রিয়া করবে না কিটোনের সাথে। তার মানে অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করার জন্য আমরা টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ ব্যবহার করি, টলেন বিকারক এবং ফেহেলিং দ্রবণ ব্যবহার করি। তাহলে এখানে আমরা এইটা আমরা মাথায় রাখলাম। পরে বলছে দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা, মানে এই অংশটার নামই তো টলেন বিকারক, তাই না? কখনো কখনো এই অংশটার নাম থেকেও এমসিকিউ চলে আসবে যে এটার নাম কি, এটার নাম হচ্ছে টলেন বিকারক। তাহলে দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা বা টলেন বিকারক দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা হয়? তো নিচের কোনটি শনাক্তকরণ করা হয়? আমরা জানি অ্যালডিহাইড শনাক্তকরণ করা হয়, আর সিএইচও অ্যালডিহাইড, অ্যালডিহাইড শনাক্তকরণ করা হয়। তাহলে দেখো অ্যালকিন ওএস মূলক অ্যালডিহাইড অ্যালকাইন, দ্যাট ইজ অ্যালডিহাইড, নাম কি? অ্যালডিহাইড। তাহলে দেখো টলেন বিকারক দ্বারা কোনটি শনাক্ত করলাম? অ্যালডিহাইড করলাম। পরে বলছে দেখো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি? মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমি কোনটা ব্যবহার করি? তো মাথায় রাখবো এইটার জন্য আমরা টলেন বিকারকও ব্যবহার করি, ফেহেলিং দ্রবণও ব্যবহার করি। তাহলে এটার জন্য আমরা টলেন বিকারক এইটা ব্যবহার করি, আবার এটার জন্য আমরা ফেহেলিং দ্রবণ ব্যবহার করি, ফেহেলিং দ্রবণ দুইটা ব্যবহার করি। তাহলে এখানে আমরা দেখব কোনটা টলেন বিকারক আছে কিনা। খেয়াল করে দেখো AgNH3 এটার সাথে প্লাস মানে কি, এই সাইডে আমরা NO3 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। খেয়াল করো তো, এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট। তো এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট নিলাম, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টলেন বিকারক। তাহলে দেখো তো আমরা কখনো কখনো লেখা শিখলাম অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, কখনো আমরা লেখা শিখলাম অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, কখনো আমরা আবার সরাসরি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ফুলটাও দেখছি। সো বিভিন্ন ফরম্যাটে এটা লেখা থাকতে পারে। যখন যেই ফরম্যাটে লেখা থাকবে তখন তোমাকে সেই ফরম্যাটে দাগাতে হবে। পারবো কি না? অবশ্যই পারতে হবে, না পারলে জীবন বৃথা। ওকে, অনেক দূর চলে গেলাম মনে হচ্ছে। আচ্ছা, পরের এমসিকিউ বলছে দেখো অ্যাক্রেলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? সো অ্যাক্রেলিন পরীক্ষা মেইনলি গ্লিসারিন শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। কোনটি? এখানে আমাদের মাথায় রাখতে হবে অ্যাক্রেলিন পরীক্ষা মেইনলি গ্লিসারিন শনাক্তকরণের জন্য ব্যবহার হয়। তাহলে গ্লিসারিনের সংকেত হচ্ছে CH2OH, CHOH, তারপর হচ্ছে CH2OH। ঠিক আছে, এখানে আমরা পটাশিয়াম বাইসালফেট এইটা ব্যবহার করে যদি 3 মোল পানি অপসারণ করি, তাহলে এখানে আমাদের যেই যৌগটা তৈরি হয় এইটার নাম হচ্ছে অ্যাক্রেলিন। তো এখানে আমাদের এই অংশ থেকে, এই টোটাল অংশ থেকে খেয়াল করো, এই যে টোটাল অংশ থেকে 3 মোল পানি অপসারণ হয়ে যায়। সো গ্লিসারিন থেকে পটাশিয়াম বাইসালফেট দিয়ে আমরা 3 মোল পানি অপসারণ করে, এই 3টা পানি অপসারণ করে যেই যৌগটা পাই এইটার নাম হচ্ছে অ্যাক্রেলিন। তাহলে এখানে আমরা মেইনলি মনে রাখবো অ্যাক্রেলিন পরীক্ষায় কোন বিকারক ব্যবহার করা হয়? পটাশিয়াম বাইসালফেট। অ্যাক্রেলিন পরীক্ষায় কি উৎপন্ন হয়? অ্যাক্রেলিন। অ্যাক্রেলিন পরীক্ষায় কোন বিকারক ব্যবহার করা হয়? গ্লিসারিন। বা কোনটা দিয়ে শনাক্তকরণ করা হয়? কাকে শনাক্তকরণ করা হয়? গ্লিসারিনকে। ঠিক আছে, তাহলে গ্লিসারিন, পটাশিয়াম বাইসালফেট এবং অ্যাক্রেলিন 3টা ওয়ার্ড মাথায় রাখলেই আমাদের এখানে এমসিকিউটা হয়ে যাচ্ছে। ওকে, পরে বলছে দেখো কোন যৌগটি কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয়? তো কার্বিলামিন পরীক্ষা আমরা বলছিলাম প্রাইমারি অ্যামিন। তাহলে দেখো প্রাইমারি অ্যামিন মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন কিন্তু আমি আগেই বলে দিছি অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। অ্যালিফেটিকে সরাসরি প্রাইমারি অ্যামিন কারা? RNH2 যে কোনো। খেয়াল করো 1 ডিগ্রি অ্যামিনে হচ্ছে RNH2, এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যামিন। আর অ্যারোমেটিক অ্যামিনে বেনজিনের উপরে NH2 মানে অ্যানিলিন, এইটা হচ্ছে আমার প্রাইমারি অ্যামিন। সো এই যে এই দুইটা হচ্ছে আমার প্রাইমারি অ্যামিন হিসেবে কাজ করে। পরে বলছে দেখো অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে আমরা কোন বিকারক ব্যবহার করি? সো দেখো অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণ, অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, এইটা শনাক্তকরণ এবং এইটা শনাক্তকরণে আমরা কোনটা ব্যবহার করি? এই দুইটা শনাক্তকরণে আমরা বেয়ার দ্রবণ ব্যবহার করি, বেয়ার দ্রবণ ব্যবহার করি এবং হচ্ছে আমরা ব্রোমিন দ্রবণ ব্যবহার করি। ঠিক আছে, বেয়ার দ্রবণ মানে হচ্ছে কি বলতো, ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং KMnO4 এর মাধ্যমে জায়মান অক্সিজেন তৈরি। আর ব্রোমিন দ্রবণ মানে হচ্ছে ব্রোমিন প্লাস CCl4 এর দ্রবণ,
এই দুইটা। তাহলে খেয়াল করো এখানে আমাদের যে কয়টা দ্রবণ আছে এর ভিতরে ব্রোমিন দ্রবণ আছে না অপশনে, তার মানে আমরা অসম্পৃক্ততার পরীক্ষার জন্য অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধনের যে পরীক্ষা এইটার জন্য আমরা বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ ব্যবহার করব। তার ভিতরে অপশন দেয়া আছে ব্রোমিন দ্রবণ, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ব্রোমিন দ্রবণ। ক্লিয়ার? সিম্পল একটা জিনিস, জাস্ট মাথায় রাখবা। ওকে, পরে বলছে দেখো লুকাস বিকারক দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়। লুকাস বিকারক হচ্ছে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, এইটা সমন্বয়ে আমরা হচ্ছে তোমার লুকাস বিকারক পাই। এই লুকাস বিকারক দিয়ে আমরা মেইনলি অ্যালকোহল শনাক্তকরণ করি। কিভাবে শনাক্তকরণ করি? অ্যালকোহল শনাক্তকরণ করি। লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল তোমার 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে, 3 থেকে 5 মিনিট সম্ভবত। আর 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমার লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করাইতে গেলে বাইরে থেকে হিট দিতে হয়। এইটা হচ্ছে আমার বিক্রিয়া। যে অংশগুলো আমার মুখস্থ রাখতে হয় এই বিক্রিয়াটা তুমি ভালো করে শিখে রাখবা, ঠিক আছে? এই বিক্রিয়াটা অনেক ক্ষেত্রে আমাদের সিকিউতেও দিয়ে দেয়। আর সিকিউ ছাড়া যদি আমরা এমনিতে এমসিকিউর জন্য মনে রাখি তাহলে আমাদের অনেক কিছু মনে রাখা লাগবে না। জাস্ট প্রথমে মনে রাখা লাগবে যে লুকাস বিকারক কি, একদম ডিরেক্ট প্রশ্ন আসবে লুকাস বিকারক কি। তো তুমি মাথায় রাখবা জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলে। এবার সেই লুকাস বিকারকে যখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিব তখন সাথে সাথে বিক্রিয়া করবে দ্রুত। 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সম্ভবত 3 থেকে 5 মিনিট পরে বিক্রিয়া ঘটে, বা 5 থেকে 10 মিনিট, 3 থেকে 5 মিনিট মানে সময় আছে একটা। আর যখন 1 ডিগ্রি নিব তখন সে নর্মাল টেম্পারেচারে বিক্রিয়া করবে না, বাইরে থেকে হিট দিতে হবে। তাহলে এখানে আমরা অ্যালকোহল শনাক্তকরণে লুকাস বিকারক ব্যবহার করি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। মেইন পয়েন্ট কোনটা? লুকাস বিকারকে আমরা অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করি। ওকে, পরের এমসিকিউ বলছে দেখো জৈব যৌগে বন্ড COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, এইটা শনাক্তকরণে আমরা কোনটা ব্যবহার করি? সবসময় মাথায় রাখবো সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করি। এটার বিক্রিয়াটা আমার এক্স্যাক্ট মনে নাই। দেখো RCOOH, এইটার সাথে আমরা যখন সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করি তখন এটা শনাক্তকরণ পরীক্ষা হয়। এটা লাগেও না, এটা খুব কম লাগে, ঠিক আছে? খুব একটা আসে না, এমসিকিউতেও খুব রেয়ার আসে। বাট একটাই এর পরীক্ষাকারী বিক্রিয়া আছে যেটা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে করতে হয়। সো এইটা মুখস্থ করবা, মুখস্থ। বিক্রিয়াটা আসে না এমসিকিউতে, শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেট আসে। সো এইটুকুই তুমি মুখস্থ করে ফেলবা, ওকে? মাথায় থাকে যেন। আচ্ছা, পরে বলছে দেখো কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল। কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে ফেনল। এই যে ফেনলের সংকেত আছে না বেঞ্জিনের উপর OH, এইটাকে যেমন ফেনল বলে এটা অ্যাসিড হিসেবেও কাজ করে। এটাকে যেমন ফেনল বলে এটা অ্যাসিড হিসেবে কাজ করে, এই জন্য একে কার্বলিক অ্যাসিড বলে। এটার আরেকটা নাম কি? কার্বলিক অ্যাসিড বলে। সম্ভবত সাপ তাড়াতে ব্যবহার হয়, এই টাইপ কিছু একটা পড়েছিলাম কোথায় একটা বা শুনেছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফেনল যেটা, এর অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এটাও মুখস্থ করে ফেলতে হবে, এমসিকিউ এর জন্য মহা ইম্পর্টেন্ট। ওকে, পরে বলছে দেখো নাইলন 66 এর ক্ষেত্রে 6 এই দুইটা কি নির্দেশ করে? নাইলন 66 এর এইটা আমাদের সিলেবাসের বাইরের কোশ্চেন, তারপরে আমি দিছি কারণ মাঝে মাঝে এটা দিয়ে দেয়। হ্যাঁ, মাঝে মাঝে দিয়ে দেয়। 9-10 যেহেতু ছিল এই জন্য মাঝে মাঝেই তোমার নলেজ টেস্ট করার জন্য দিয়ে দিবে। তো 9-10 তুমি পড়ছো যে নাইলন 66 করতে গেলে হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড ইউজ করতে হয়। হেক্সামিথিলিন ডায়ামিনেও তোমার 6টা কার্বন থাকে, অ্যাডিপিক অ্যাসিডেও তোমার 6টা কার্বন থাকে। তার মানে এখানে নাইলন 66 দিয়ে আসলে আমাদের কার্বন সংখ্যা বোঝায়। কি বোঝায়? কার্বন সংখ্যা বোঝায়। তাহলে এখানে আমরা হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড এটা দিয়ে কার্বন সংখ্যা পাচ্ছি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। বুঝতে পারছো? ওকে, এবার পরে বলছে দেখো কোন যৌগটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রিডেশন বিক্রিয়া দিয়ে প্রস্তুত করা হয়? সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রিডেশন RCONH2, এইটা হচ্ছে আমার হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণের ক্ষেত্রে খেয়াল করো, হফম্যান ক্ষুদ্রাংশকরণের ক্ষেত্রে এই যে RCONH2 নিলাম, খেয়াল করো এই যে RCONH2 নিলাম, এইটাকে বলে হচ্ছে কি বলতো? RCONH2 এটাকে বলে হচ্ছে অ্যাসিড অ্যামাইড।
এই অ্যাসিড অ্যামাইডের সাথে যখন আমি হফম্যান ক্ষুদ্রাংশকরণ করব তখন এখানে আমাদের ব্রোমিন নিতে হবে আর এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। তো এই সোডিয়াম অত্যন্ত সক্রিয় হয়, এ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে, এই সোডিয়াম আবার এখানে টার্গেট করে সোডিয়াম কার্বনেট তৈরি করে। ফলে দেখা যায় কি এই সোডিয়াম এর মাঝখানে সংসার ভেঙে ফেলে। সংসার ভেঙে ফেললে এখন সোডিয়াম এত শক্তিশালী যে এখানে এসে মানে সোডিয়াম ধরো হচ্ছে ওই তোমার হচ্ছে ওই যে মাঝখানে একবার কাহিনী ঘটছিল না যে বসুন্ধরা গ্রুপের এমডি ও মুনিয়া নামে একটা মেয়েকে বিয়ে করে রাখছিল, পরে ওর খুন করে ফেলে না মার্ডার টার্ডার কিছু একটা করে ফেলে। সো ব্যাপার হচ্ছে এরকম, এই সোডিয়াম হচ্ছে ওই ধরো ওই বসুন্ধরা গ্রুপের এমডি, অনেক পাওয়ারফুল মানুষ। এখন ও এই মুনিয়ার ফ্যামিলিতে এসে এই মুনিয়ারে অ্যাটাক করে বিয়ে করে নিয়ে চলে গেছে। তাহলে এখন এ এত পাওয়ারফুল মানুষ যে একে অ্যাটাক করে নিয়ে চলে গেছে। এখন এই ফ্যামিলির কি এর বিরুদ্ধে লড়ার সুযোগ আছে? সুযোগ নাই, এ তো খুব লো পাওয়ারের একজন মানুষ। তাহলে কি করবে? বলবে যে গেছে গেছে, আমি নিজের সংসারটা অন্তত টিকায় রাখি। তো সে কি করবে? এখন আর এবং NH2 একত্রিত হয়ে যে অ্যাসিড অ্যামাইড থেকে শুধুমাত্র অ্যামিনে রূপান্তর হবে। তার মানে এখানে আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় আমরা RNH2 এইটা পাবো হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। RNH2 এটা পাবো কি? এটা হচ্ছে আমরা ফাইনাল প্রোডাক্ট। বেসিক্যালি আমি হফম্যান ডিগ্রেডেশন বুঝাইতে গেলে এরকম কোন একটা গল্প বলি, হ্যাঁ, ডিপজলের গল্প বলি, হ্যাঁ। সো MCQ সলভ ক্লাসে অতিরিক্ত কথা বলাটা বলি না আমি আসলে, নর্মালি শুধুমাত্র ট্রিক বলেই তোমার MCQ সলভ করে দিয়ে চলে যাই ক্লাস ডিউরেশন কমানোর জন্য। বাট এইটা বলার জন্য আমি নিজেকে আটকাইতে পারলাম না কোনোভাবে, খুবই সরি, আটকাইতে পারলাম না। পরে MCQ চলো। পরে MCQ বলছে ডাউ পদ্ধতিতে কোন যৌগটি উৎপন্ন করা হয়। দেখো ডাউ প্রসেস খুব একটা আসে না, 3 স্টেপের প্রসেস, কারণ ফেনল হচ্ছে সম্ভবত আমাদের ইয়াতে নাই, সিলেবাসে নাই। সো তারপর এটা মনে রাখো, বেনজিন থেকে কখনো যদি তোমাকে ফেনল উৎপাদন করতে বলে তখন তুমি ডাউ প্রসেস ইউজ করবা, বেনজিন থেকে ফেনল। তাহলে এই বেনজিনের উপর এই জায়গায় যে OH নিছো, এই বেনজিন থেকে ফেনল এইটা যদি তোমাকে তৈরি করতে বলে তখন তোমাকে ডাউ প্রসেস ইউজ করতে হবে। তাহলে পদ্ধতির নাম কি? পদ্ধতির নাম হচ্ছে ডাউ পদ্ধতি, ডাউ প্রসেস। পদ্ধতির নাম হচ্ছে ডাউ প্রসেস। তাহলে বেনজিন থেকে ফেনল পাচ্ছি, অর্থাৎ আমাকে যদি কখনো বেনজিন থেকে ফেনল বলে তাহলে আমি কোন প্রসেস ইউজ করব? ডাউ প্রসেস। গ্রেট। এবার বলছে দেখো সোডা লাইম কি? ওই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুয়ের সমন্বয়ে যেটা তৈরি হয় এটা হচ্ছে সোডা লাইম। তাহলে সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুয়ের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে আমাদের সোডা লাইম। ওকে, গ্রেট। পরের MCQ বলছে দেখো নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ। তাহলে আলোক সক্রিয় যৌগের জন্য কি জানি লাগবে? কাইরাল কার্বন লাগবে। এখানে আমাদের খুঁজতে হবে কাইরাল কার্বন আছে কিনা। তো খেয়াল করে দেখো এই যে এই জায়গাতে আমাদের একটা কার্বন আছে, এই কার্বনের এই সাইডে CH3 আছে, এখানে H আছে, এখানে NH2 আছে, এখানে COOH আছে। দেখো তো এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছি কিনা? এক সাইডে হাইড্রোজেন পাচ্ছি, এক সাইডে CH3 পাচ্ছি, এক সাইডে NH2 পাচ্ছি, এক সাইডে হচ্ছে COOH পাচ্ছি। সো 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া, দ্যাট মিনস এটাই হচ্ছে আমার কাইরাল কার্বন। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমার কাইরাল কার্বন অ্যান্ড এই ইজ দ্য কারেক্ট আনসার। সো কাইরাল কার্বন থাকলেই আলোক সক্রিয় সমানুতা দিবে। ওকে, পরের MCQ 85 নম্বর বলছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপ পার্থক্যকরণ করা যায়। তো আমি আগেই বলছি ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক মানে হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মাঝখানে পার্থক্যকরণ করে। তাহলে এখানে আমাদের উত্তর হবে সি নাম্বার, অ্যালডিহাইড এবং কিটোন। পরের MCQ বলছে দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী, মানে সে নিজে কি নিজে পজিটিভ, অথবা তার ডি অথবা পি অরবিটাল ফাঁকা থাকবে। তো খেয়াল করো এই যে BF3 এর পি অরবিটাল ফাঁকা আছে, BF3 এর পি অরবিটাল ফাঁকা আছে, বাকিগুলোতে সব জায়গাতে দেখো ইলেকট্রন আছে। অনেকবার বুঝাইছি। সো দ্যাটস ইট। এরই মাধ্যমে আমরা 86টা MCQ এক ক্লাসে সলভ করে ফেলছি। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে তোমার আসবে না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে তোমার আসবে না। তুমি এই কয়েকটা MCQ করো, তুমি বোর্ড পরীক্ষাতে অর্গানিক থেকে 100 কমন পাবা, এর বাইরে কিচ্ছু আসবে না। সো প্যারা নিও না, এগুলা দেখে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।